বই লেখার সময় কয়েকদিন আগে গুগল একটা আর্টিকেল পড়তেছিলাম, ওখানে একটা পরিসংখ্যান দেখলাম যে বর্তমান পৃথিবীতে যে জনসংখ্যা সেটা 2.47 বিলিয়ন হচ্ছে সেই সমস্ত মানুষ যাদের জন্ম 1997 থেকে 2012 এর মধ্যে। অর্থাৎ পৃথিবীর মোট জনসংখ্যার 32% হচ্ছে এই জেনারেশনের লোকজন। তো এই জেনারেশনের একটা গাল ভরা নাম আছে, সেটাকে বলা হচ্ছে জেনারেশন জেড বা জেনজি। সো এটা যখন পড়তেছিলাম তখন আমার মনে হলো যে বাবরের সাথে এত শত শত হাজার হাজার এপিসোড করতে চাই, কিন্তু কোনোদিন তো কোনো জেনজির কারোর সাথে কথা হলো না। তো জেনজির সাথে কথা বলার একটা বড় বিপদ হচ্ছে যে আমি আসলে একটু ছোট বয়সী প্রজন্মের সাথে কানেক্ট করতে পারি না। তো তারপরেও যাদের জন্ম এই 2000-এর পরে, তাদেরও তো এখন 15, 16, 17, 18 বছর বয়স হয়ে গেছে, ফলে এদের আসলে সে কথা ছোট বলাও যায় না। তো তখন আমার মনে পড়লো যে আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন আমার বড় বোনের একটা ছেলে হয়েছিল এবং সেই ছেলে কিছুদিন আগে এসএসসি পাস করছে, ফলে ওর জেনজির মধ্যেই পড়ে। কিন্তু যেটা হয়েছে যে আসলে এই এই লম্বা সময়ে ওর জন্মের সময়ও আমি ভার্সিটিতে পড়তাম, ফলে ও কোথাতে কোথাতে বড় হয়েছে আমি ঠিক টের পাই নাই। হঠাৎ করে একদিন আবিষ্কার করলাম যে সে কলেজে উঠে যাচ্ছে। তো তখন আমার মনে হলো যে জেনজি নিয়ে আলাপ করার জন্য আমার এই ভাগ্নেকে ডেকে আনা যাইতে পারে, যেহেতু আমি ওকে এতদিন ডিসকভার করার সুযোগ পাই নাই, ফলে জেনজির কে ডিসকভার করার সাথে সাথে ভাগ্নেরও একটু ডিসকভার করা যেতে পারে। সো ভাগ্নে জেনজির প্রতিনিধি, বাট সে হচ্ছে আসলে আরবান জেনজি, কারণ সে পড়াশোনা করছে সেন্ট জোসেফ স্কুলে, ফলে সে সোসাইটির একটা প্রিভিলেজড গ্রুপের মধ্যে ছিল। তো ইটস ওকে, আমরা জেনজির আরবান জেনজি, সাব আরবান জেনজি, রুরাল জেনজি অনেক ধরনের স্যাম্পল নিয়েই কথা বলতে পারি। বাট স্টার্টার হিসেবে আমার মনে হলো যে এই যে আমার হ্যাঁ আমার যে ভাগ্নে, যাকে আমি কখনো ডিসকভার করার স্কোপ পাই নাই, সো আজকে বাবল ঋষির সূত্রে সেটা হয়ে যাক। সো আরবান জেনজি এটা একটা ইম্পর্টেন্ট টপিক। সো মামা ভাগ্নের সম্পর্কটা সবসময় মধুর। সো বিশেষ করে সিনেমাতে দেখা যায় যে মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। তো সেই জন্য আজকে মামা ভাগ্নে একই রকম পোশাক পরে আসছি। এই বাবল ঋষি মানে আজকে প্রথম যে হোস্ট এবং গেস্ট দুজনেই একই রকমই। সো আমার ভাগ্নের নাম হচ্ছে জারিফ ইশফার। সো জেনজির যে আলাপ, আরবান জেনজি, সেখানে ও আসলে কতটুকু আরবান জেনজিকে রিপ্রেজেন্ট করে আমি ঠিক জানি না, কারণ ওকে দেখি এখন অনেক বাচ্চার ভাবে ওর মা ট্রিট করে। আজকেও যখন শোতে উঠতেছিলাম দেখা যাচ্ছে যে আমার বোন লিফটে ওকে একা উঠতে দিতেছে, এটা নাকি সে অস্থির হয়ে যাচ্ছে, তার প্রেশার বেড়ে যাচ্ছে। সো ইটস আরবান জেনজির উপরে মা বাবার এই যে ডমিনেশন, এটাও একটা প্রবলেম কিনা এটা নিয়েও কথা বলা যেতে পারে। সো লেটস ট্রাই, দ্যাটস আ গুড টপিক। ইয়েস, লেটস স্টার্ট উইথ দ্যাট। তো তোর দাদার নাম সম্ভবত জয়নাল আবেদিন। ইয়েস, জয়নাল আবেদিন মিয়া। তোর বাবার নাম হচ্ছে শফিকুল ইসলাম, তোর মায়ের নাম হচ্ছে সালমা সিদ্দিকী, ইয়েস, তোর নানার নাম সিদ্দিকুর রহমান। ইয়েস। হ্যাঁ, সো এই যে শুরুতে এত নামের কথা বলতেছি, এটার বড় কারণ হলো যে এখনকার সময়ে আমি এই জয়নাল, শফিকুল বা সিদ্দিকুর রহমান নামের কোনো বাচ্চা দেখি নাই। সো আগে আপনারা আমরা ওইখানে আসি যে তোর যারা বন্ধু বান্ধব তাদের একটা কয়েকজনের নাম বল, আমি দেখতে চাই যে এখনকার ছেলেপেলের নাম আসলে কিরকম হয়। আচ্ছা, সো লেট মি স্টার্ট উইথ মাই বেস্ট ফ্রেন্ড। ওর নাম হচ্ছে মোহাম্মদ সাবিব সাদমান খান। সাবিব রিলেটিভলি মডার্ন নাম, বাট মোহাম্মদান খান অনেক আগে থেকে চলে আসতেছে। না, ওইটা তো বংশ, হ্যাঁ, বংশ বা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে ওটা লাগায়, কিন্তু যেটা নাম আসলে ওই জায়গা থেকে বল। নামের ওখান দিয়ে আমি বলতে পারবো না যে জয়নাল এই টাইপের নাম এখন আর নাই। বা ইনফ্যাক্ট আমি তোর চেয়ে 20-21 বছরের বড়, মাহফুজ নামের ছেলে পেলে এখন খুব একটা দেখা যায় না। মাহফুজ দেখা যায় না। তো সেটাই বলতে চাচ্ছিলাম যে তোর বল, তোর ফ্রেন্ডের কয়েকজনের নাম বল, তাহলে আসলে বুঝতে পারবো যে এখন আরবান জেনজি আসলে কোন ধরনের নাম চলতেছে। আচ্ছা, 5 জনের নাম বলি। রুহান তাহলিল, তারপর হচ্ছে নাহিন আবরার নির্ণয়। আচ্ছা, ওয়ান থিং, অনেক কিছু কমন নাম আছে, যেরকম মাঠে ঘাটে বের হইলে আমার বয়সী ছেলে পেলে জারিফ, আবরার, ফারদিন, জাহিন, এই টাইপের নাম অনেক। এই তো 4টা হয়ে গেছে। তারপর হচ্ছে মাহি, দ্যাটস আ কমন নেম। তারপর আর কি বাকি আছে? সাজিদ কি তোমাদের সময় নাম ছিল? হ্যাঁ, আমার পরিচিত একটা ফ্রেন্ড ছিল সাজিদ নাম। বাট আচ্ছা, হ্যাঁ, তারপরে আছে আরো আছে হচ্ছে গিয়ে তোমার সাফি ইজ আ কমন নেম। সাফি, সাফিন, এগুলাই আমাদের ফ্রেন্ডদের বেশিরভাগ। সো তুই নিশ্চিত যে তোর বয়সী জয়নাল, সিদ্দিকুর রহমান বা শফিকুল ইসলাম নামে কোনো ছেলে নেই?
ওকে, এবার যদি করি তোর নামের কথা আসি, যে তোর তোর জন্মের আগে যেটা হচ্ছে বড় আপার একটা খুব কমন অভ্যাস ছিল, সে হচ্ছে বাচ্চার কি নাম রাখবে সেটা সে মনে আসলে আমারে বলতো এবং লিখে রাখতাম। এভাবে ছেলে হইলে কি নাম, মেয়ে হইলে নাম কি নাম, এরকম প্রায় বিশাল একটা লিস্ট আমার ডায়েরিতে লেখা হয়েছিল। তোর নাম প্রথমে ছিল হচ্ছে জারিফ দাইয়ান, তারপরে হচ্ছে তোর মুয়াজ ছিল এট সাম পয়েন্ট, মাশফি মুয়াজ মাশফি মুয়াজ রাখার প্ল্যান ছিল। আচ্ছা, এরপরে তোর জন্মের পরে তোর চাচা তোর নাম লিখে পাঠালো সিদ্রাতুল ইসলাম। আচ্ছা, তারপর তোর আচ্ছা, নানা, ফান ফ্যাক্ট, সিদ্ধাতুল নামে আমার একজন ফ্রেন্ড আছে। তোর নানা পাঠাইলো শামিউল শামস, এই টাইপ কিছু একটা। আচ্ছা, তো সেইখান থেকে এই যে তোর নাম যে জারিফ ইসফার হইলো, তোর ইয়েতে মানে তোর জন্মের আগে আসলে জারিফ নামে আমি খুব একটা মানুষ দেখি নাই। ইনফ্যাক্ট আমার বয়সী কোনো জারিফ নামে কোনো মানুষ আছে কিনা আমিও দেখি নাই। আমি তোমার বয়সী কাউকে দেখি নাই, আমার সিমিলার এজের অনেককে দেখছি। হ্যাঁ হ্যাঁ, সো আমার ধারণা ওই সময় জারিফ নিয়ে কোনো একটা ইস্যু হয়তো হয়েছিল, নেমিং সার্চ। হ্যাঁ, সো তোর এই যে জারিফ ইসফার নাম, হ্যাঁ, এই নাম নিয়ে তোর কি কোনো আছে, মানে ভালো লাগা বা তৃপ্তি অতৃপ্তির ব্যাপার আছে, নাকি তুই চেঞ্জ এই করলে তোর নাম অন্য কিছু রাখতে? যেমন আগের সময় বাংলা সিনেমায় দেখা যাচ্ছে ধনীর দুলালদের নাম হতো রকি। রকি হ্যাঁ, আমার জারিফ নামটা বেশি কমন মনে হয়। ইসফার নামটা আমার অত মানুষজনকে আমি দেখি নাই, শুনছি বাট অত দেখি নাই। জারিফটা আমার এখন মনে হয় যে মাঠে ঘাটে বাজারে সবখানে আছে। এই জন্য আমার যদি কখনো চেঞ্জ করতেই হয় আমি জারিফটা চেঞ্জ করব, ইসফারে আমি টাচ করব না। দ্যাটস ফাইন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে তোর বাবারা সম্ভবত কয় বোন? দুই ভাই তিন বোন। হ্যাঁ হ্যাঁ, 5 ভাই বোন টোটাল। তোর মারা হচ্ছে 2 বোন 2 ভাই। ইয়েস, হ্যাঁ। সো তোর অনেক সিবলিং নাই আমার। হ্যাঁ, তোর অনেক কাজিন, কিন্তু তোর নিজের তো কোনো ভাই বোন নাই। না। সো তোর যারা ফ্রেন্ড, এই 2 জনের উপরে ভাই বোন আছে এরকম কতজন, মানে তোর এর মধ্যে? 2 জনের উপরে 2 জনের উপরে আমার এট দ্য মোমেন্ট মনে নাই। আছে একজন আছে, আমার ক্লাসমেট একজন আছে, ও হচ্ছে, ওর নাম ইয়াসির আবিদ তাহিন। ওরা 3 ভাই। আচ্ছা, একটা স্যাম্পল আছে আমার ক্লাসে, 2 জন না হলে সিঙ্গেল। হ্যাঁ, তোর এই রেফারেন্স বলার আগে তাহলে একটু বলতে হবে যে তোর ক্লাসে আসলে কত স্টুডেন্ট, বা তুই 54। তুই কোন কোন জায়গায় কোচিং করিস সেগুলো একটু বল, তাহলে আসলে তোর রেফারেন্সের এরিয়াটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমার রেফারেন্সের এরিয়া ইজ ভেরি স্মল। আমার ক্লাসে অনলি 54 স্টুডেন্ট ছিল যখন আমি স্কুলে ছিলাম। এখন আমি বেকার লোক, স্কুলেও যাই না, কলেজ শুরু হয় নাই, সো আই এম ইন দ্য মিডল অফ সামার, আমি এখন কোথাও যাই না। আর স্কুলে থাকার সময় 54 জন ছিল, আমরা 54 জন ইংলিশ ভার্সনে ছিল, বাংলা ভার্সন সহ অ্যারাউন্ড 160 ছিল। সো আমার সার্কেল ইজ নট দ্যাট বিগ। 160 মধ্যে তো বেশিরভাগকে চিনতে বোধহয় বাই নেম চিনতাম, ক্লোজনেস হয়তো ছিল না, বাট আমি ফেস দেখলে রেকগনাইজ করতে পারবো। তোর স্কুলের 6 থেকে 10 সব ক্লাসে তো কিছু কিছু করে চিনতে, বা কোচিং যে করতে, সো সেই হিসেবে বলা তো যায় তোর ইয়েতে সংগ্রহে প্রায় 250 থেকে 300 যে স্যাম্পল। হ্যাঁ হ্যাঁ, অ্যারাউন্ড 300 এস্টিমেট করা যেতে পারে। সো 300 ইটস এ গুড নাম্বার, এটা একেবারে ফেলনা না। বাট যে জায়গাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু তুই সেন্ট জোসেফে পড়তো, তো এখানে যারা পড়ে এটা তো মোস্টলি খুব কম্পিটিটিভ ভাবে আসতো, এবং সবারই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোটামুটি স্ট্রং। হ্যাঁ, সবারই। আলটিমেটলি আরবান জেনজির যে গ্রুপটা, সেটাকে তুই ভালো মতোই রিপ্রেজেন্ট করিস। সো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে তুই আসলে 2 জনের বেশি ভাই বোন এরকম মনে করতে পারতেছিস না, নাকি? একটা স্যাম্পল পাইছি, এছাড়া আমার এট দ্য মোমেন্ট মনে নাই। আচ্ছা, সো এই যে তুই যখন আরেকজন আমি বলতে পারি, সেটা হচ্ছে ক্লাসমেট না, বাট আমার বাবার ফ্রেন্ড, তার 3টা ছেলে আছে, 3টা চাইল্ড আছে। হাওয়ার, সো এই যে এত 300 জনের মধ্যে তুই মনে করতে পারতিস, চেষ্টা করতে হয়তো আরো 5-6টা পাবি। সো 300 জনের মধ্যে তুই যে এরকম পাইলি, এই সংখ্যাটা আসলে ডেফিনেটলি লেস দেন 20 হবে, তাই তো? হ্যাঁ, ডেফিনেটলি, ইয়েস। সো তাইলে এই যে তোর ঈদের সময় যখন তুই তোর এই চাচা ফুপুদের যে ইন্টারাকশন দেখিস, বা যখন তুই ইয়েতে যাস নানি বাড়িতে গিয়ে মামা চাচা খালাদের দেখিস, ওই সময় তোর কি আসলে কোনো ফিলিংস কাজ করে, নাকি তুই মনে হয় যে না ইটস ওকে, এইভাবেই আসলে চলবে? ফিলিংস কাজ করে হচ্ছে যে হ্যাঁ, ইটস ফান। একসাথে ঈদে যে তোমরা, মানে আমরা যে যাই নানু বাড়িতে, দেখতে ভাল লাগে। তুমি আর আম্মু, খালামণি, ছোট মামা, এরা যে ইন্টারেক্ট করে, যখন দুষ্টামি করো, তখন দেখতে ভালোই লাগে। আর আমার রিগ্রেট নাই
যে আমার কোনো সিবলিংস নাই, এটা না, নিয়ে এইখানে তোর রিগ্রেট করার কি আছে আসলে? তো তুই তো না না আমার মনে করো অনেকে আমাকে শূন্যতা বোধ যেটা মিসিং, যেটা ওই মিসিং এর জায়গায় বলছি। না, আই ডোন্ট ফিল দ্যাট, কারণ আমার প্যারেন্টসরা যথেষ্ট সাপোর্টিভ, সবসময় আমাকে কি বলবো আশেপাশে থাকে, বা আমার যদি কোনো কিছু দরকার হয় দে আর রেডিলি অ্যাভেলেবল। আর আমি খুব বেশি কথা বলতে পছন্দ করি না, মোস্টলি আমাকে বাসার মধ্যে আমার রুমেই দেখা যায়, ওখানে আমি যা করার করি, যার যার মতন থাকি, খাই দাই, ঘুরি ফিরি, বের হই। সো আমার লাইফস্টাইলটা এমনভাবে শেপ হয়ে গেছে যে আমি আর একা ফিল করি না কখনো, যে আমার একজন সিবলিং থাকলে ভালো হইতো, একটা কম্প্যানিয়ন হইতো, এটা হইতো সেটা হইতো, আমি সেটা ফিল করি না। আমি আমার মতন থাকি, আমি যে কাজ করতেছি একা একা, আমি যে একা, এটা আমার মাথায় খুব কম আসে। তোর আব্বা আম্মা দুজনে তো জব করে, তোর ফ্রেন্ডদের ম্যাক্সিমামই বাবা মা ওরকম হয়তো জবই করে। হ্যাঁ, ইয়েস। তো তোর তো বিষয় বোথ ওয়ার্কিং প্যারেন্টস অনেকেই আছে। So, আমার যেটা পয়েন্ট, যে তুই তো দেখা হয়েছে, তুই যে বাবা মার যে কথাটা বলে, তুই তো আসলে রাতের বাইরে তাদেরকে সেভাবে পাসও না। সো তাহলে তোর যে লোনলিনেসের যে ব্যাপারটা, এটা কি তাহলে ডিভাইস তোর ওই শূন্যতাটা পূরণ করে দেয় না? কিভাবে এই জিনিসটা মিনিমাইজ হয়? ডিভাইস এই যে এখন যেমন ভ্যাকেশনে আসি, এখন আমার ডিভাইস পূরণ করতেছে। অন্য সময় যখন আমার কলেজ স্টার্ট হয়ে যাবে, তখন এই টাইমগুলো রিপ্লেস হয়ে যাবে কোচিংস দিয়ে, বাসায় টিউটর আসবে বিকালে বা সন্ধ্যাবেলা। সো আমি একা কিন্তু থাকতেছি না, হাফ ডে, ফার্স্ট হাফ অফ দ্য ডে আমি কলেজে থাকতেছি, তারপরে কোচিং অ্যান্ড স্টাফ, এগুলো দিয়ে আমি অকুপাইড থাকবই। আর রাতের বেলা আসলে বাবা মা তো থাকবেই। আচ্ছা, আমি মাঝখানে ফেসবুকে কয়েকটা ছবি দেখতেছিলাম যে তোরা ফ্রেন্ডরা হচ্ছে রেস্টুরেন্টে খাইতে গেছিস, সেইখানে হচ্ছে সবার মাও গেছে। সো এই দৃশ্যটা দেখে আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে, যে 16, 17, 18 বছরের ছেলে পেলে এখানে আমাদেরকে তো এরা বন্ধুরা মিলে রেস্টুরেন্টে খাইতে যাচ্ছে, সেইখানে বাবা সাথে মা ওরা জুটে যাচ্ছে। সো এটা তো কাইন্ড অফ নার্সারি একটা ফিলিংস হয়েছে। সো এটা কি তোরা ওকে, নাকি এটা তোরা বাধ্য হয়ে মেনে নিছিস? আমার ফ্রেন্ডসরা যাদের মা যায় তারা বাধ্য হয়ে মেনে নিছে, কিছু করার নাই। আর আমি তো একা একা যাই, মা বাবা সাথে কেউ যায় না ফর দেয়ার অবভিয়াস রিজনস। আই ফিল আনকমফোর্টেবল যে আমি একজন, আই এম রাইট নাও 18 years old। সো আমি কখন কি বলে ফেলি, স্লিপ অফ দ্য টাং, সামনে যদি আমার ওর আম্মু বসে থাকে, দ্যাট মেক্স মি আনকমফোর্টেবল। আমি ফ্রিলি কথা বলতে পারি না, ওর শয়তানি করতে পারি না, সোজা কথা যেটা। সো ইয়েস, দ্যাটস অকওয়ার্ড ফর মি। হ্যাঁ, মানে আমি যখন কলেজে ভর্তি হয়েছিলাম, কেমন একটা কথা, 16, 17, 18 বছরের ছেলে পেলে আমরা খাইতে গেছি, এটা করতেছি, ঘুরতেছি ফিরতেছি, সব সময় একটু ডিস্টেন্সে দূরে থাকবে কেউ একজন, দেখতেছে কি করতেছে। আমাদেরকে তো কেউ কোলে উঠায় করে নিয়ে যাবে না, তাই না? আমরা গেছি 7-8 জন একসাথে, নো ওয়ান ক্যান হার্ম আস, এরকম তো না। তাহলে তোমার ওখানে দরকারটা কি? প্যারেন্টসরা এখন ট্রিগার্ড হয়ে যাবে, আই এম সরি ফর দ্যাট। না, সেটা তো তোর দোষ না, এটা তো মামার দোষ। মামা তোর যেভাবে বলছে তুই একটা অ্যান্সার দিছিস। হাওয়ার আমি এটা তো যখন আমি আরো 21 বছর আগে যখন আমি কলেজে ভর্তি হয়েছিলাম, তখন দেখতাম যে কলেজে আমাদের যারা ঢাকার ফ্রেন্ড, তাদের অনেকের সাথেই মারা এসে হচ্ছে ওই ক্যান্টিনে ওখানে বসে বসে একটা বিরাট দূরে একটু টেবিলে থাকবে, 2-3 টেবিল পরে একটু থাকবে। তো তখন আমি আসলে জিনিসটা বুঝতাম না, কারণ আমরা তো মফস্বল থেকে আসছিলাম, ফলে মফস্বলের তো আমাদের মাদের কখনো দেখে নাই যে স্কুলে এসে বসে থাকতো। কিন্তু কলেজে ওঠা একটা ছেলে, মানে আমাদের মফস্বলে তো কলেজ মানে অনেক বড়, হ্যাঁ, তো সেইখানে একটা ছেলের সাথে মা বসে আছে, এটা মানে ওই সময় আমার কাছে খুব অদ্ভুত লাগতো। তো তাইলে এই 21 বছর পরে যে সিনারিও, এই সিনারিওতে তাহলে কি আগের চাইতে ছেলে মেয়ে মনে হয় তাহলে আরো অনেক বেশি হয়ে গেছে, মানে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, নাকি ডিপেন্ডেন্ট বলবো না, আমি বলবো সারাউন্ডেড হয়ে গেছে, সারাউন্ডেড বাই প্রোটেক্টিভ লেয়ার অফ প্যারেন্টস না থাকলে, যারা মনে করো যাদের গাড়ি আছে তাদের সাথে ড্রাইভার বাপ মা রাখবেই, বলবে যে ড্রাইভারকেও তুমি ওকে দেখো কি করে, ও তো আর উড়ে চলে যাবে না। তো সেম জিনিসপত্র তো আমি মনে হয় তোরেও দেখি যে ড্রাইভারই করে, বা কোথাও গেলে কতক্ষণ পর পর দেখি বড় ফোন টোন করে। না, আম্মু আমাকে ফোন করে না। আচ্ছা, তো এটা কি তাহলে মানে ট্রাস্টের অভাব, নাকি ওভার কনসার্ন, মানে ইস্যুটা আসলে কি? ওভারলি কনসার্নড, ওভারলি প্রোটেক্টিভ, যে তাদের ছেলে মনে করে আমি জানি না, বাট কেউ যদি কিছু বলে, ইটস লাইক এখনো বাবা আসো একটা চকলেট দিলে তুমি কিন্তু খাবা না,
এই টাইপের ভয়টা এখনো মনে হয় তাদের মধ্যে থেকে নাই। আমাকে 5-7 বছরে যা শিখাইতো, কেউ চকলেট দিলে কিন্তু খাবা না, কেউ যদি বলে আমি তোমার বাবার বন্ধু এদিক আসো, এই টাইপের ভয়টা এখনো মনে হয় তাদের মধ্যে থেকে যায় নাই বা কি জানি না। তারা সবসময় দে ওয়ান্ট টু হ্যাভ আ কনস্ট্যান্ট ওয়াচ ওভার দ্য চিলড্রেন। আচ্ছা, বাট তোর তো ইন্টারনেটে সব রকম অ্যাক্সেস আছে। আই হ্যাভ। ওকে, সো তোর বন্ধু বান্ধবদেরও আছে, সো তাইলে আসলে জগতের সব ইনফরমেশনই তো তোর কাছে আছে, ভালো মন্দ সব ধরনের ইনফরমেশন সব আছে আমার কাছে। হ্যাঁ, সো তাইলে যখন এই যে এই ধরনের প্রোটেক্টিভ করে, এটা কি আসলে বাবা মা নিজেদের ইনসিকিউরিটি থেকে করে, নাকি আসলে যেহেতু তারা সময় দিতে পারে না, ফলে সময়ের অভাবটা তারা আসলে এই ধরনের একটা সার্ভিলেন্স, আমি সব সার্ভিলেন্স শব্দটাই বলবো, এই সার্ভিলেন্স দিয়ে পূরণ করে বলে তোর মনে হয়? আই থিঙ্ক সময়ের অভাবটা ওইভাবে পূরণ করতে চায়। ইনসিকিউরিটির ব্যাপারে আই এম নট শিওর, সেটা ওনারা ভালো জানবে। বাট সময় যেহেতু তারা দিতে পারতেছে না, সো তারা এক রকমের তাদের রিপ্রেজেন্টেটিভ বা কাউকে নিয়োগ করে যে সার্ভেলেন্সটা করার জন্য। মাঝে মাঝে তাকে হয়তো ফোন করে যে ও কি করতেছে, এটা সেটা খবর নেয় যে আছে কিনা। আচ্ছা, তাইলে তোর এই যে 18 বছরের, তুই বললি তোর বয়স 18, আমি ভাবছিলাম তোর বয়স 16-17 হবে। না, 2006 এর 3rd এপ্রিল জন্ম। আচ্ছা, ওকে, আমি ভাবছিলাম যে তোর বয়স আর একটু কম হবে। আরে মামা কি করলা। যাই হোক, তো এই তোর 18 বছরের জীবনে তোর এখনো পর্যন্ত করা, নিজ দায়িত্বে করা সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ কি ছিল বলে তুই করিস মনে করিস? চ্যালেঞ্জিং আই উড সে আমার এখনো চ্যালেঞ্জেস কিছু ফেস করতে হয় নাই, বাট রেসপন্সিবল কাজ কিছু ছিল। যেরকম টুকটাক রেসপন্সিবিলিটি, আমাকে তেমন হেভি রেসপন্সিবিলিটিও কিছু দেয়া হয় না। যেরকম লেটস সে ওই হোয়াট ক্যান আই সে, স্কুলের বেতনটা এটা আমি নিজে দেই, ভেরি বেসিক থিংস যেগুলো আমার ক্লাসমেটসরা নিজেরা করে না। তাদের ড্রাইভার বা বাবা মা এসে হয়তো অ্যাট আ টাইম 6 মান্থসের টিউশন ফিসটা দিয়ে যায় বা 1 হোল ইয়ারও দেয় অনেকে, আমি সেটা নিজে করি। তারপর হচ্ছে গিয়ে আমার গাড়িটা, সেইটা যে গ্যারেজে যায় সব সময় আমি থাকি। একদিন আমি রাত 12:30 পর্যন্ত গাড়ির কাজ করায় বাসায় ফিরছি। সো এই সব টুকটাক বাসার কাজ, বাসায় যদি কিছু নষ্ট হয়, ফিল্টার, আইপিএস বা টিভি, এগুলার যে মেকানিক যারা থাকে তারা যখন বাসায় আসে আমি তাদেরকে করি, ম্যানেজ করি বা কাজবাজ করে, আমি সেখানে দেখি টেকি, বিল টিল পরে বাবা তার মতন দিয়ে দেয়। সো এইসব টুকটাক দেখাশোনার কাজের মধ্যে আমি আসি, বাট হেভি রেসপন্সিবিলিটি আমি এখনো দেয় নাই। আচ্ছা, এই যে রেসপন্সিবিলিটি দেয় নাই, মানে আমি আমার নিজের জীবন থেকেই করতে পারি। যে আমি বড়াপার সাথে যখন শো করছিলাম তখন বলতেছিলাম যে তোমার কারণে আমার ব্যাকবোন তৈরি অনেক দেরিতে হয়েছে, কারণ তুমি আমার কিছু রিপ্লাই করতে দাও নাই, যেটার কারণে সেটা আই থিংক আমার তোমার কেস স্টাডি থেকে শিখে সেটা আমার ক্ষেত্রে ইমপ্রুভ করছে। আমার যখন 25 বছর বয়স হয়ে গেছে, আমি হঠাৎ করে আবিষ্কার করছি যে আমার বয়স 25 হয়েছে, কিন্তু আমি তো আসলে 13-14 বছরের ছেলে হয়ে কিছু পারি না, মানে 13-14 বছরের ছেলে হয়ে গেছে। আচ্ছা, বাট স্টিল তোর যা বয়স সেই অনুপাতে তোর কি মনে হয় যে তোর আসলে এই মেরুদণ্ড যথেষ্ট শক্তিশালী হয়েছে, নাকি এই বাবা মার এর কারণে তুই বা তোদের যার বন্ধুরা যারা আরবান জেনজির রিপ্রেজেন্টেটিভ, মেরুদণ্ড আসলে ভাবে স্ট্রং হয় না? আমাদের বাবা মার কারণে আমাদের ব্যাকবোন ইজ নট স্ট্রং, এটা আমি বলতেছি, ইট ইজ নট স্ট্রং। বাবা মারা সবকিছু করে দিতেছে, আমরা খাইতে যাব, মনে করো বিলটা যে আমরা ভাগ করে দিব বন্ধুরা মিলে, সেটাও তারা করতেছে না। মনে করো আমরা যা খাইছি টোটাল বিলটা যাবে হচ্ছে প্যারেন্টসের টেবিলে, তারা হচ্ছে ভাগ করে তাদের মতন একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে দিবে, এই বিলটাও আমরা দিতেছি না, সিম্পল একটা জিনিস। তারপরে অন্যান্য কাজটা যা যা করার কথা, ওই যে টিউশন ফিজের কথা বললাম, সেটাও প্যারেন্টসরা দিয়ে দিতেছে, ওর নিয়োগ করা কেউ দিয়ে দিচ্ছে। সো আমরা উই ডু নাথিং ফর আওয়ারসেলভস, দ্যাটস দ্য ইস্যু। আচ্ছা, তাহলে বাবা মার সাথে তোদের যে অ্যাটাচমেন্টটা, তাহলে এই অ্যাটাচমেন্টটাতে আসলে ফিলিংসের পার্ট কোনটুক, নাকি সবটুই খালি হচ্ছে দেখে যে এই ডু 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 জাস্ট একটা চেকলিস্ট আছে, চেকলিস্ট করো? সো অ্যাটাচমেন্টে তো ভুল হয়ে থাকে, বাবা মার অবাধ্য হওয়ার বিষয় থাকে, আবার বাবা মারের সাথে খুনসুটির বিষয় থাকে, অনেক কিছু মিলে আসলে অ্যাটাচমেন্টটা গ্রো করে। সো তোদের অ্যাটাচমেন্টটা আসলে কিভাবে গ্রো করে, তোদের ফ্রেন্ড সার্কেল? তোদের বলতে আমি ফ্রেন্ডস, আমার কথা বলি, আমার কথা যেরকম আম্মুর সাথে আমার টুকটাক লেগেই থাকে, বাবা মার সাথে, বাট ইটস নেভার সিরিয়াস অ্যান্ড
2-5 মিনিট পরেই যে দেখা যাবে আমি আম্মুর গলা ধরে বসে আছি বা এই টাইপের কিছু একটা। সো আম্মুর সাথে আমার যে অ্যাটাচমেন্টটা বলতে চাইতেছো দ্যাট ইজ ভেরি স্ট্রং। বাবার সাথেও আমার হয় না, কিন্তু বাবা যা বলে সেটা আমি শোনার ট্রাই করি। আর এই কারণে হচ্ছে কি, বাবা আমাকে খুব ফেভার করে, সে পছন্দ করে তার ছেলে তাকে খুব করতেছে, তার কথা মানতেছে, শুনতেছে, ছেলে খুব ভালো, এরকম একটা ধারণা। আর অ্যাটাচমেন্টও খুব স্ট্রং। অ্যাটাচমেন্ট বলতে তুমি যেটা বলতেছো দুষ্টামি বা ওইটার দিক দিয়ে ভেরি স্ট্রং। আমার বাবার সামনে কোনো এক্সট্রা লেয়ার রাখতে হয় না, যে বাবার সামনে আমাকে এগুলা কথা বলা যাবে না, আম্মুর সামনে এগুলা কথা বলা যাবে না, এই টাইপের কিছু নাই। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি যা খুশি বলতে পারি, ফ্রেন্ডদের সাথে এইটা করছি সেটা করছি আমি সেটা বলে দেই। হাইড করার কিছু নাই বা হাইড করি না। আচ্ছা, সো তোর বয়সে যেটা ছিল, তোর বয়সে বা তোর চেয়ে একটু ছোট থাকতে আমার মনে হয়েছে যে ওই নটর ডেম বা বইটা যদি পড়তে পারি, এরপরে আসলে আর তেমন কিছু দরকার নাই। আচ্ছা, সো ক্যারিয়ার বলতে যে কিছু একটা আছে, মানে ক্যারিয়ার শব্দটাই আমি অনেক পরে শিখছি। কিন্তু তোরে মাঝে মাঝে শুনি বড়পার মুখে যে তোর ইচ্ছা হচ্ছে বিদেশে চলে যাওয়া, মানে বিদেশে পড়তে যাবে। সো তুই দেখা যাচ্ছে সে স্কুলে থাকতেই ক্যারিয়ারটা এইসব ব্যাপারে অনেক সচেতন। সো তোদের এখন কি মানে জেনারেশনের ছেলেপেলে ক্যারিয়ার নিয়ে অনেক আগে থেকে অনেক সচেতন হয়ে যায় না? এইটা আমি বলবো হচ্ছে ইট হ্যাজ সামথিং টু ডু উইথ মাই স্কুলের মনে করো আমরা যেহেতু ক্লাবে কাজ করতাম, আমাদের সেন্ট জোসেফে অনেক ক্লাবস আছে। সো ওইখানে কাজ করার জন্য আমাদের ক্লাস 11-12-এর বড় ভাইদের সাথে অনেক ইন্টারাক্ট করতে হয়। আর কলেজের বড় ভাই যেহেতু, কলেজের পরেই তো তারা যে জিনিসগুলো করে সেগুলো তো আমরা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দেখি, যে কেউ কেউ বাইরে পড়তে যাচ্ছে, কেউ হয়তো আইবি এর জন্য ট্রাই করতেছে, আবার কেউ হয়তো অন্য বুয়েটের জন্য ট্রাই করতেছে, মেডিকেলের জন্য ট্রাই করতেছে। সো তাদেরকে আমরা দেখি এবং দেখে আমরা আমাদের মধ্যে হয়তো সেই জিনিসটা আর্লি ক্রিয়েট হইতেছে, এই ধারণাটা। এই জন্য আমার ধারণা যে আমরাও আগে থেকে উই আর মোর কনসার্নড অ্যাবাউট আওয়ার ক্যারিয়ার, যে আমি বড় হয়ে কি করব, ওই ভাইয়া তো এটা করতেছে আমি তো এটা পারি না, এই টাইপের জিনিসপত্র, যে আমার কি হওয়া উচিত বা কি করা উচিত, এই ধারণাটা আগে থেকে ক্রিয়েট হয়ে যায় দেখতে দেখতে। আচ্ছা, তাদের সাথে ইন্টারাকশন বেশি হয়, স্পেশালি ক্লাবে কাজ করার জন্য। মাঝে শুনছিলাম তুই বোধহয় ফ্রেঞ্চ শিখিস। সো ফ্রেঞ্চ কেন শিখিস? ফ্রেঞ্চ আমি শিখি কারণ আমি স্কুলে থাকতে তেমন একটা কখনো কোচিং দ্বারা প্রেশারাইজ ছিলাম না। আমার জাস্ট সন্ধ্যাবেলা একটা টিউটর আসতো আর আমি নিজে টুকটাক যা পড়তাম হয়ে যাইতো। সো বিকালবেলা আমি তেমন কিছু করার ছিল না। আর ইটস আ ইন্টারন্যাশনালি রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ, আর আম্মু আমাকে খোঁচাইতেছিল কিছু একটা করো, একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানা থাকলে ফিউচারে হায়ার স্টাডিজে কাজে লাগবে। মেইনলি ফর দ্যাট হায়ার স্টাডিজ আই চুজ টু লার্ন ফ্রেঞ্চ। হ্যাঁ। সো তোর লাইফে আর্ট কালচারের জন্য কি কোনো জায়গা বরাদ্দ আছে নাকি ওইটা টোটাল? যেমন আমি তোরে মনে পড়ে যে অনেক ছোটবেলায় তোর জন্মদিনে আমি কিছু বই টই কিনে দিয়েছিলাম, ইংলিশ বই। তো সেটাও অনেক বছর আগের কথা, মানে পরের 7-8 বছরে তো কোনোদিন কোনো বই টই চাইলি না। সো তাহলে তোর লাইফে এখন আর্ট কালচার কোথায় আছে? আর্ট কালচারের স্পেস আমার লাইফে কম, অনেক কম। দ্যাটস মাই ফল্ট। আম্মু যে পরিমাণ বই পছন্দ করে বা পড়ে বা নিজে লেখে, কালচারের সাথে সে যে পরিমাণ অ্যাফিলিয়েটেড, আই এম নট ইভেন 1% অফ দ্যাট। ওকে, মানে এটার সাথে তো আমার মনে হয় ক্যারিয়ারের একটা যোগসূত্র আছে না? মানে আর্ট কালচার করতে গেলে তো দেখা যাচ্ছে যে, যেমন এই যে আমি হচ্ছে একটা ব্যাড এক্সাম্পল তোদের পুরা ফ্যামিলির ক্ষেত্রে, যে তোর মনে আছে কিনা আমি শিওর না, তুই তখন অনেক ছোট ছিলি, তুই একবার বলতেছিলি যে তুমি কিসের ইঞ্জিনিয়ার, তুমি একটা আমার গাড়ি বানায় যেতে পারো না বলে থু দিচ্ছিলি। হ্যাঁ, অনেক ছোট ছিলি তখন, তোর 3-4 বছর ছিল, যে কান্না করতেছিলি যে তুমি কিসের ইঞ্জিনিয়ার, তুমি আমার একটা গাড়ি বানা দিতে পারো না, তুমি একটা জিনিস ঠিক করে দিতে পারো না, তুমি কিসের ইঞ্জিনিয়ার। সো এই গল্পটা নিশ্চয়ই তোর বড় হলে, এই যে আজকে যে বললাম এটা তুই এরপর ভিডিওতে দেখবি। আচ্ছা। সো আর্ট কালচার, এটা তো নিশ্চয়ই আর্ট কালচারের সাইড ইফেক্টে, আদারওয়াইজ আমার তো নিশ্চয়ই একটু ভালো ক্যারিয়ারে থাকার কথা ছিল। সো এই যে তুই যে আর্ট কালচারে একেবারেই ইনভলভ না, এটা পিছনে নিশ্চয়ই ক্যারিয়ারের একটা বড় প্রভাব আছে নাকি? না, ক্যারিয়ারের কোনো প্রভাব আমি বলবো নাই। কারণ ক্যারিয়ার নিয়েই যে আমি বিকালবেলা ফ্রেঞ্চ শিখতাম বা ওটা তো হায়ার স্টাডিজের একটা কোরিলেট করলি তুই। আর ক্যারিয়ারের ক্ষেত্রে আমাকে তেমন কোনো প্রেসারাইজ করে না প্যারেন্টস যে এটা হইতে হবে বা ওইটা করতে হবে, ওরকম না। ইটস জাস্ট দ্যাট আমার কেন যেন গান, কবিতা, আই ডোন্ট ফিল অ্যাট্রাক্টেড
এইটার কারণ হইতে পারে যে আমি বেশি মেকানিক্যাল লাইফ লিড করতেছি, ইট মাইট বি দ্যাট। এই কারণে আমার লিটারেচার বা গান কবিতা এগুলো আমাকে অ্যাট্রাক্ট করে না, বা আমার হয়তো ইন্টারেস্টটা কেন জানি নাই। বাট সারপ্রাইজিংলি তুই দেখি প্রচুর ওয়েব সিরিজ দেখিস। হ্যাঁ, সো এই ওয়েব সিরিজের প্রতি অ্যাট্রাকশনের কারণ কি তাইলে? আমার মোশন কন্টেন্ট খুব পছন্দ, সিনেমা, ওয়েব সিরিজ, ভিডিও গেমস, মানে ভিডিও জিনিসপত্র যেগুলো স্ক্রিনে নড়াচড়া করে, ইন ওয়ান ওয়ার্ড সেগুলো আমার পছন্দ। আচ্ছা, সেখান দিয়েই আমার এন্টারটেইনমেন্টটা মোস্টলি। আচ্ছা, সো এই মোশনের সাথে মেবি তোর এই গাড়ির ব্যাপারটা জড়িত না? মানে তুই তো দেখি গাড়ির এই যে তুমি বললা 3-4 বছরে আমি গাড়ির জন্য কাঁদতেছিলাম তোমার কাছে। গাড়িটা ইজ লাইক মাই হবি। আমার ইউটিউব ওয়াচ হিস্ট্রি, সার্চ হিস্ট্রি সব কিছু ভর্তি, ইনস্টাগ্রাম, ফেসবুক সব আমার গাড়ি ভর্তি। আমার কার কালচারটা খুব পছন্দ, আমার গাড়ি জিনিসটা, গাড়ির কালচারটা, গাড়ি মেইনটেনেন্স, গাড়ি ক্লিন রাখা, এভরিথিং দ্যাট হ্যাজ সামথিং টু ডু উইথ কার্স, আমি সেগুলো আমার পছন্দ বা আমি সেটা করি। হ্যাঁ, মানে আমি কিছুদিন আগে বরাবর কাছে শুনতেছিলাম যে তোর কাছে গাড়ি বিষয়ে কি যেন কোন একটা কোম্পানির কোন একজন উচ্চপদস্থ লোক গাড়ি বিষয়ে তোর কাছে পরামর্শ নিয়েছিল, ওই গল্পটা একটু বল। আচ্ছা, না ওটা হচ্ছে গিয়ে বাইং অ্যাডভাইস দিছিলাম, আচ্ছা, কোনো কোম্পানির কাউকে না। আমার বাবার একজন স্যার, সে হচ্ছে একটা গাড়ি কিনবে, ওনার বাজেটটা শুরুতে আমি জানতে চাইছিলাম, ইট ওয়াজ অ্যারাউন্ড 55-60 এরকম লাখ টাকা। সো উনি আমাকে ফোন করছে একদিন যে জারিফ বাবা, আমি নাভানাতে গেছিলাম, টয়োটার এই গাড়িটা দেখছি, এটা আমি নিতে চাইতেছি। সো আমি ওনাকে বলছি যে ওইটা নিয়েন না, ওইটা হোল্ডে রাখেন। আমি বলতেছি আপনি আগে একটা এই শোরুমে যে একটা হন্ডা সিআরভি দেখেন, ওইটা চালায় দেখেন বা বসে দেখেন ওইটা। আর উনি যে গাড়িটা দেখছিল ওইটা 7 সিট ছিল, আর উনি যেটা আমি সাজেস্ট করছি ওইটা 7 সিট ছিল না, কারণ ওনারা ফ্যামিলি ছোট। আমি বলছি যে 7 সিটস আপনার অত নেসেসারি না, ওই গাড়িটা দেখেন আপনার পছন্দ হবে। পরে উনি সিআরভি দেখে বলছে তুমি আমাকে খুব ভালো একটা সাজেশন দিছো, আমি তাহলে টয়োটাটা বাদ দিয়ে সিআরভি এটা আমি নিছি, এবং উনি সত্যি সেই গাড়িটাই নিছে। আমি যেটা বলছি উনি সেই অ্যাডভাইসটাই নিয়ে ওই গাড়িটাই কিনছে। ওকে, সো তোর এই জায়গাটাকে যদি রিলেট করি, তোর বয়সে যেটা হয়তো আমাদের সিনিয়র ভাইরা বা আমরা নিজেরাও, আমাদের শখগুলো ঠিক এইরকম হওয়ার সুযোগ ছিল না, কারণ তখন তো বাংলাদেশের অর্থনীতি এত বড় ছিল না, এবং আমাদের বাপমাও তোর বাপমার মতো নিশ্চয়ই এতটা প্রিভিলেজ ছিল না। সো আমাদের শখগুলো ছিল মূলত আমরা ক্রিকেট রিলেটেড অনেক ইনফরমেশন রাখতাম, ফুটবল রাখতাম, স্পোর্টস, কেউ কেউ দেখা যেত বিভিন্ন দেশের মুদ্রা সংগ্রহ করতো, ডাক টিকিট সংগ্রহ করতো। সো বেসিক্যালি আমাদের শখগুলো ওই ধরনের জিনিসপত্রের মধ্যে ছিল। সো এই যে তোদের শখে যে একটা বড় শিফটিং হয়েছে, তোর অন্যান্য বন্ধু যাদের শখ আছে তাদের শখগুলো আসলে কিরকম? আমার অনেক বন্ধু আছে যারা মিউজিক নিয়ে আছে, তারপরে অনেকেই আছে যারা হচ্ছে ঘোরাঘুরি পছন্দ করে, যেরকম কয়েকজন আছে যারা একাই বান্দরবন চিটাগং ঘুরে আসে, এই টাইপের ছেলেপেলেও আছে। এক্সাম্পল সব জায়গায় আছে। আমাদের অনেক প্যারেন্টস আছে ওভার প্রোটেক্টিভ, আবার অনেক ছেলে আছে একদম ছাড়া, এই যে বললাম একা বান্দরবন চলে যায়। আবার কিছু ছেলেপেলে আছে যারা হচ্ছে এখন থেকেই মোটামুটি শেয়ার বাজার নিয়ে কঠিন জিনিসপত্র বুঝে টুঝে ওগুলা নিয়ে পড়ে থাকে সারাদিন। সো শখের বা হবিটা ইজ লাইক ভেরি ওয়াইড রাইট নাও। মানুষের ইকোনমি এক্সপ্যান্ড করছে, সো অনেক কিছুই অ্যাভেলেবিলিটি বাড়ছে। এই কারণে আই থিঙ্ক এক একজনের এক একটা পছন্দ। তোমাদের সময় হয়তো লিমিটেড ছিল স্পোর্টস বা এই যে বলা ডাক টিকিট বা কারেন্সি কালেক্ট করা, মানে আমরা মোরলেস হচ্ছে ইনটেনজিবল জিনিসপত্রে আগ্রহী ছিলাম, বাট তোদের এগুলোর সাথে সামহাউ একটা ক্যাপিটালিস্ট একটা ভিউ জড়িত আছে। হ্যাঁ, অবজেক্ট জিনিসপত্র, যেরকম অনেকে আছে ঘড়ি কালেকশন, অনেকে শুজ পছন্দ করে, আবার যারা মাল্টিবিলিয়নার্স তারা গাড়ি কালেকশন। সো জিনিসগুলা মেকানিক্যাল হয়ে গেছে আর হয়ে গেছে, অবজেক্ট রিলেটেড হয়ে গেছে, রিলেটেড উইথ মানি, হাই এক্সপেন্সিভ থিংস। সো তোদের বন্ধু বান্ধব বা তোরা আসলে আইডিয়ালাইজ করিস কাদের? যেমন আমাদের সময় আইডিয়ালাইজ করা হয়তো লাইক জাফর ইকবাল, আব্দুল আবু সাইদ,
বা যারা একটু বিনোদনের দিকে চলে যায় তো তারা হয়তো বা এই সচিন টেন্ডুলকার, ওয়াসিম আকরাম, শেনওয়ান এদেরকে আইডিয়ালাইজ করতো। সো তোর আইডিয়ালাইজ কাদের করতেছিস? কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাকি স্টিভ জবস বা এরা? তোদের আইডল কারা আসলে? আমাদের আইডল হচ্ছে গিয়ে, যেমন আমার গাড়ি পছন্দ, আমার গাড়ির মধ্যে একটা সিরিজ হতো টপ গিয়ারের, এই বিবিসির সিরিজটার নাম টপ গিয়ার। সেইখানে 3জন প্রেজেন্টার ছিল, জেরেমি ক্লার্কসন, রিচার্ড হ্যামন্ড আর হচ্ছে জেমস মে। এই 3জন আমি আইডিয়ালাইজ বলবো না, কিন্তু এদেরকে আমার অসম্ভব পছন্দ। এদের প্রেজেন্টেশন, এরা গাড়িটাকে জাস্ট গাড়ি রাখতো না, দুষ্টামি, গাড়ি নিয়ে অ্যাডভেঞ্চার, এটা সেটা, মারামারি, এটা সেটা সব কিছু করতো। এদের প্রেজেন্টেশন এবং এদেরকে দেখে আমার সবচেয়ে মজা লাগে। আর আইডলাইজের ব্যাপারে যেটা বলছো, মনে করো অনেকেই আছে যারা হচ্ছে কি বলবো, ইন্ডাস্ট্রি লিডিং হইতে চায়, বড় হয়ে বিশাল ব্যবসা করতে চায়, এনিথিং। তারা হয়তো বিভিন্ন বিজনেস আইকনস যেরকম স্টিভ জবস আছে, ওয়ারেন বাফেট, এদেরকে ফলো করে। বা রিসেন্টলি আমাদের অনেক ফ্রেন্ডস আছে যারা হচ্ছে স্ট্রং মেল ক্যারেক্টারটা করে, তারা হয়তো অ্যান্ড্রু টেইটের করে, আইডলাইজ করে। সো এরকম অনেকেই অনেকজনকে করে, কোনো ফিক্সড কিছু বলা যাবে না। আচ্ছা, ইন্টারেস্টিংলি আমি যখন মানিকগঞ্জে গেলাম, আরিহার বান্ধবী বা আরিহার সার্কেলে আমি দেখলাম যে চমক হাসান, আইমান সাদিক এরা অনেক বড় ফিগার। সো চমক হাসান তো আমার নিজেরও ফ্রেন্ড। সো এই যে চমক হাসান বা আইমান সাদিক এদের যারা আইডিয়ালাইজ করে, তোদের মধ্যে কি ওইরকম আছে নাকি ওনারা সোশ্যাল মিডিয়াতে বেশি বলে তাদের ব্যাপারে ইন্টারেস্ট কম বা রেগুলার দেখিস? দ্যাট মাইট বি ইট। হ্যাঁ, আমি যে কয়জনকে চিনি, স্পেশালি আমার ক্লাসের যারা বা আমার ফ্রেন্ডস যারা, তাদের মধ্যে আমি দেখি নাই যারা চমক হাসান বা আয়মান সাদিক বা অন্তিক মাহমুদ এই টাইপের যারা কারেন্ট যারা সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি আছে তাদেরকে আইডলাইজ করতে আমি দেখি নাই। স্পেশালি আমার ক্লাসে বা আরবান যাদেরকে বলতেছো, আমার ফ্রেন্ডস যারা ঢাকা সিটিতে, আমি দেখি নাই। আচ্ছা, দে আর মোর ইনক্লাইন টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লোকজন। আমারও সেটাই মনে হচ্ছে। বাট আমি যখন মানিকগঞ্জে গেলাম তখন দেখলাম যে আবার আপনি চমক হাসানের ফ্রেন্ড। মানে আমার আইডেন্টিটি তখন হয়ে গেল হচ্ছে আমি চমক হাসানের ফ্রেন্ড, মানে আমার সাথে চমক হাসানের পরিচয় আছে। ডিফারেন্ট ডেমোগ্রাফিক, ওটা তো মফস্বল শহর। এটা তাদের কাছে একটা খুব সারপ্রাইজিং ব্যাপার হয়েছে, রাদার দেন আমি রাইটার। আমার বই তো তাদের এমনিতেও বোঝার কথা না, বাট আমি চমক হাসানের ফ্রেন্ড, এটা তাদের খুব মজা লাগছে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে দ্যাটস ডিফারেন্ট ডেমোগ্রাফিকের কারণে হইতে পারে। মানিকগঞ্জ যেহেতু একটা সাবার্ব এরিয়া, ওখানে মানুষের টেস্ট অ্যান্ড এভরিথিং হতেই পারে। সো ওইভাবে বলা যায় যে তাদের হয়তো ওরকম ফেসবুকে সোশ্যাল মিডিয়া দ্বারা তারা বেশি ইনফ্লুয়েন্সড, বা ওই টাইপের লোকজনদের কথাবার্তা বা কর্মকাণ্ড তাদের বেশি পছন্দ। বাট তুই যখন আমি তোর ছোটবেলায় বই কিনে দিতাম, তুই দেখতাম যে খুব ফার্স্ট রিডার ছিলি, মানে খুব অল্প সময় ইংলিশ পড়ে ফেলতে, এরপর আরো ফার্স্ট রিডার তো আমি এখন। পরবর্তীতে তোর যে পড়ার নেশাটা চলে গেল, কখন থেকে এটা চলে গেল? মানে যখন তুই সেন্ট জোসেফে ভর্তি হয়ে কঠিন প্রেশারের মধ্যে ঢুকে গেলি, না ঠিক কি কারণে চলে গেল? আগে তো পড়তি রিজন। সো তোরে দেখে ছোটবেলা আমার মনে হয়েছিল যে তুই হয়তো একটু পড়ুয়া টাইপ হবি, কিন্তু এখন তো লক্ষণ সেটা দেখতেছি না। ইটস ওকে, পড়তে হবে জরুরি কিছু না, বাট মানে আমি জানতে চাচ্ছি চেঞ্জটা কখন হইলো? চেঞ্জটা কেন হইলো সেটা আমি জানি না কখন হইলো। আই থিঙ্ক করোনা প্যান্ডেমিক হিট, তখন আমার হোল লাইফটা একদম ট্রানজিশন হয়ে আমার ল্যাপটপের মধ্যে কনফাইন্ড হয়ে গেল। অনলাইন ক্লাসেস, বাসায় বাইরে যাইতে পারতেছি না। সো আমার এন্টারটেইনমেন্ট অ্যান্ড এভরিথিং সব আমার ওইটা থেকেই মিটাইতে হইলো। ভিডিও গেমস, মুভিজ, অনলাইন ক্লাস সব আমার ওখানেই। করোনার মধ্যে আমি 2021 পুরাটা, 22 এর ফার্স্ট 1 month অর সামথিং আই গেস। সো এই 2 ইয়ার্সটা তখন আমার বয়স ছিল 14-15। সো আই থিঙ্ক দোজ আর দ্য কোর ইয়ার্স। তখন হচ্ছে আই থিঙ্ক আমার শিফটটা হয়ে গেছে। বাট কেন হয়েছে আই ডোন্ট নো। না, কেন হয়েছে যে এগুলোর সাথে তো এটা সাথে আর একটা রিলেটেড। ওকে, সো এই যে তুই এখন মাঝে মাঝে বলিস যে তুই বিদেশ চলে যেতে চাস, এবং যেটা হয়েছে যে আমরা যেমন মানিকগঞ্জ থেকে ঢাকা আসছি, সো ঢাকা থেকে তো তুই ঢাকা যেতে পারবি না। সো তোর ঢাকা মাইগ্রেট করে আমার যাওয়ার তো আর ঢাকা থেকে আমি কই যাব?
হ্যাঁ, সো যেটা হয়েছে যে আমরা যখন আসতাম আমাদের তো দেখা যাচ্ছে যে আমার অবশ্য কোনো ফিলিংস কাজ করতো না, বাট আমি বড় আপাকে দেখছি বা আমার অন্যান্য ফ্রেন্ডদের দেখছি যে এদের ফ্যামিলির জন্য ভীষণ মন পুড়তো। তো এই যে তুই যে তো অবলীলায় বলিস যে তুই চলে যাবি, ফ্যামিলির জন্য মন পুরা এটা মানে একটু কম না? মানে এটা কি যেহেতু তোরা ভাই বোনই একজন দুইজন করে থাকিস, ফলে ওই বন্ডিংটা তো মানে তোদের মধ্যে একটু কম কাজ করে? বন্ডিংটা ডেফিনেটলি কম। যেরকম আমার কথাই বলি, আমার কোনো ভাই বোন নাই, আমার যে এই একটা বন্ড আমার জীবনে কম, আমার সেটা মনেই হয় না। সো আমি একা কাজ করি, একা সব কিছু করি, একা থাকি, একা ঘুরি ফিরি। সো আমার ওই রকম কাউকে যে দরকার অ্যাজ আ কম্প্যানিয়ন অর আমার পাশে বা অলওয়েজ একজন সাথে থাকা লাগবে, ওরকম আমার দরকার নাই। আমি একাই আই এম ডুইং ফাইন। আর আমি যে একা, এই ফিলিংটা যে আমার খারাপ লাগবে ওরকম কোনো না, আমি একার কথা বলি না, আমি বলতেছি যে আমাদের আচ্ছা, ছেলেপেলেরা তো বন্ডিংটা দেখা যেত যে এই যে বাবা মাকে ছেড়ে বাইরে চলে আসতেছে এই জন্য ভীষণ কান্নাকাটি করতো, লম্বা সময় ধরে এটার একটা প্রভাব থাকতো। বাট আমার তো মনে হচ্ছে যে তুই যদি অস্ট্রেলিয়া বা কানাডা বা হোয়াটএভার যে কোনো দেশে যাস, তুই যে খুব কান্নাকাটি করবি আমার মনে হয় তুই তো ঠিকই অ্যাডাপ্ট করে ফেলবি নাকি? তোর কি সেই কনফিডেন্স আছে তো বোধহয় না? হ্যাঁ, কনফিডেন্স আছে, আমি অ্যাডাপ্ট করে ফেলবো। ফার্স্টে ডেফিনেটলি আমার কষ্ট হবে, আর বাবা মা যেহেতু মাই এভরিথিং, সো ডেফিনেটলি সেই বন্ডের কারণে দূরে ছেড়ে চলে যাইতেছি, তখন কানবো মনে হয় আমিও, বলা যাইতেছে না, কারণ এখন পর্যন্ত তো আমি সেটা করি না, এক্সপিরিয়েন্স করি নাই দেখে বলতে পারতেছি না। বাট হ্যাঁ, অ্যাডাপ্ট করতে পারবো, আমার অ্যাডাপ্টিং যে ক্যাপাবিলিটি সেটা আছে। ওকে, আমি সব জায়গায় কাজ করতে পারবো, এটা অ্যাটলিস্ট আই বিলিভ দ্যাট। ওকে, সো তুই মনে হয় প্রথম যখন কাশ্মীরে গেলি, এরপর আমরা ভিয়েতনামেও গেছিলি, ভিয়েতনাম এন্ড থাইল্যান্ড, ইয়েস। থাইল্যান্ডেও গেছিলি। সো কাশ্মীরে যখন গেছিলি তখন তোর বয়স মনে হয় 8-9 বেশি ছিল না? কত সালে গেছিলি? না, তখন আমার বয়স 12-18 সালে। আচ্ছা, তো 11। আমি তো পাসপোর্ট করলাম হচ্ছে সেই দিন, মানে 37 বছর বয়সে আমি প্রথম পাসপোর্ট করলাম। আর তুই হচ্ছে আমি পাসপোর্ট করে রাখছি 17 সালে। হ্যাঁ, তুই 11-12 বছরে ঠিকই ই করে 3টা দেশ ঘুরেও আসলি। তো এই যে তুই আমার চাইতে প্রায় কি বলে 26 বছর একটা বড় অ্যাডভান্টেজ পাইলি। তো এই যে তুই এত অল্প বয়সে পাসপোর্ট করলি এবং ঘুরে আসলি, এইটা থেকে আসলে তোর কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে কতটা ভূমিকা রাখছে? কনফিডেন্স বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে হচ্ছে, যাই হোক দেশের বাইরে গেছি, ঘুরে আসছি, আর ওখানে যে টুকটাক হোটেলে কমিউনিকেশন এন্ড এভরিথিং, যেহেতু আমি ইংলিশ ভালো পারি, আমি মেইনলি করছি। সো ওইভাবে আমার একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে আমি পারবো, অ্যাটলিস্ট কমিউনিকেশনের অভাবে বা ইয়ার অভাবে কোনো কিছুর হবে না, মানে ল্যাকিংস থাকবে না আমার। আই ক্যান লিভ সামওয়্যার, সেই কনফিডেন্সটা আমার মধ্যে আছে যে আমি চলে খাইতে পারবো। আচ্ছা, তোরই কেন কমিউনিকেট করতে হয়েছে? তোরা তো কোন একটা ট্যুরিস্ট গ্রুপের সাথে গেছিলি, তোরা তো শুধুমাত্র নিজেদের ফ্যামিলিতে যাস নাই। না, তাহলে এই এত লোক থাকতে 10-11 বছর একটা বাচ্চাই তো, মানে 10-11 বছর তেমন কোনো বড় না, তার কেন করা লাগছে? ট্যুরিস্ট গ্রুপে হচ্ছে গিয়ে আমাদেরকে ধরো লেটসে কাশ্মীরে গিয়ে আমাদেরকে পেহেলগামে ছেড়ে দিছে, আপনারা ঘুরেন, ঘুরে এই টাইমের মধ্যে আপনারা আবার বাসে এসে মিট করবেন। ট্যুরিস্ট গাইডটা থাকে একজন, আর আমরা গ্রুপে গেছিলাম মনে হয় 35-40 এরকম। ওখানে যে মনে করো ওই রাইডস আছে কিছু, বা খাবার দাবার এগুলো অর্ডারিং এন্ড এভরিথিং, হোটেলের রিসেপশন থেকে ফুড অর্ডার করা, বা রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া, এগুলার যে টুকটাক যে কমিউনিকেশন বা আনানো, এগুলার কাজে তো আমাকে লাগছেই ডেফিনেটলি। কিন্তু কেন, মানে এত লোক থাকতে তুই কেন? এত লোক থাকতে আমি কেন, কারণ হচ্ছে গিয়ে বাবা মা বলতো যে করো। আই থিঙ্ক দিস হ্যাজ সামথিং টু ডু উইথ মাই প্যারেন্টস। তারা চায় আমি যেন করি, আমি যেন কমিউনিকেট করি, বা আমি যেন কিছু শিখি। আমি এই সোসাইটির লোকজন হওয়ার পরেও আমার বাবা মা আমাকে জিনিসপত্র কাজবাজ করায়, এই যে বললাম বাসায় লোকজন আসলে আমাকে দিয়ে কাজ করায়, কাজটা আদায় করায়, যে তুমি সুপারভাইজ করো, যা দরকার হয় কাজটাও যেন ঠিকমতো করছে সেটা তুমি এনশিওর করো, তারপরে যা দেখার পেমেন্ট অ্যান্ড এভরিথিং ডেফিনেটলি তারা করে। বাট মেইন যে ফিজিক্যাল লেবার বা সুপারভাইজার যে কাজটা, সেটা আমিই করি, বাসার এভরিথিং, গাড়ির এভরিথিং। আচ্ছা, সো তার মানে তুই কি বলে, মানে তোর প্রসেসিং এর জিনিসপত্রগুলোর মধ্যে আমি এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, মানে তুই তাহলে মেন্টালি তুই তাহলে যথেষ্ট ম্যাচিউরড, কিন্তু তোকে বাহ্যিকভাবে ট্রিট করা হয় হচ্ছে বাচ্চাদের মতো, বিষয়টা কি এরকম? বাহ্যিকভাবে ট্রিট করা হয় বাচ্চাদের মতন,
আই উড সে আমার প্যারেন্টস অত একটা করে না, বাট করে, হ্যাঁ ডেফিনেটলি দেয়ার ইজ সাম ইনফ্লুয়েন্স। তো তাহলে যদি তোর মেন্টাল এজ যদি তোর 18, আমার মেন্টাল এজ এই 17-18 না, আমার মেন্টাল এজ আরো বেশি। হ্যাঁ মানে সেটাই বলতেছিলাম যে মেন্টাল এজ হচ্ছে, মেন্টাল এজে আমি একজন মিডল এজড গাই, আই এম 49 ইয়ার্স ওল্ড এট লিস্ট, কিন্তু ওইরকমই। কিন্তু যদি আবার তোকে ফিজিক্যাল এজ বলা হয় তখন হয়তো তুই 2-3 বছর একটু কম আছিস। বিশেষ করে তো বড়পা আমার প্রায়ই বলে যে তোর যা ম্যাচুরিটি তার অর্ধেক ম্যাচুরিটি আমার এখনো হয় নাই। আমার মনে হয় যে ভুল বলে না, হয়তো ঠিকই বলে। তো তাইলে মানে মিলেনিয়ালদের সাথে মানে এই যে জেন জির যে মূল এটা গ্যাপটা, মানে মিলেনিয়ালরা সম্ভবত ইনফরমেশন বা অন্য যে কোনো কিছুর কারণে একটু লেট বুমার, কিন্তু জেন জি দেখা যাচ্ছে ছোটবেলা থেকেই সমস্ত জিনিসপত্র তাদের কাছে থাকার কারণে তারা অনেক বেশি অ্যাডভান্স, ইনফর্মড, এই জন্য কনসার্নড, এই জন্য দে ডু মোর অর দে নো মোর, এই ব্যাপারটা বেশি। কিন্তু তোর কি মনে হয় না যে এই অতি অ্যাভেলেবিলিটির কারণে মানে আমরা একটা জিনিস যত কষ্ট করে, যত ধাক্কা খেয়ে, লাথি খেয়ে, শিখে জিনিসটাকে যেভাবে ওন করতে পারি, যেভাবে আমাদের মধ্যে একটা জিনিস না ওইটা হ্যাঁ তৃপ্তি হয়, ওইটা আমাদের মধ্যে নাই। সো অতি অ্যাভেলেবিলিটির কারণে কি তোদের আসলে কোনো কিছুর প্রতি যে ক্র্যাভিংটাকে তাহলে কিছুটা কমে? ডেফিনেটলি ইয়েস, দিস হ্যাজ সামথিং টু ডু উইথ নলেজ। মনে করো আমার কিছু জানতে ইচ্ছা করতেছে, আমি জাস্ট পকেট থেকে ফোন বের করে গুগল করে আমি জেনে ফেলতেছি। আর তোমার ক্ষেত্রে কি হইতো, ইউ হ্যাড টু গো টু আ লাইব্রেরি, বই খুঁজতে হইতো ওই টপিকে, সেইটা খুঁজতে হইতো, মানে দেয়ার ওয়াজ আ লং প্রসেস। আর জিনিসটা যদি ফাইনালি অ্যাচিভ করতে পারতা তোমার ভাল লাগতো জিনিসটা, সেটা আমার ক্ষেত্রে না। আচ্ছা মন চাইছে ওই মুভিতে উনিকে অ্যাক্টিং করছিল বা ওই মুভির কাস্টকে, এই টাইপের কে, এগুলো আমি রেডিলি অ্যাভেলেবল। বা আমার যদি কোনো পড়াশোনা রিলেটেড, লেটসে সেলে কোন অর্গানেলটা এনার্জি প্রোভাইড করে, এটা আমার কিন্তু এখন আর বায়োলজি বই খুলতে হবে না বাসায়, যে আমি এখনই উইদিন 30 সেকেন্ডস জেনে যাইতে পারতেছি। বই খুলে যে জানার পরে আমি যে আচ্ছা এইটা হচ্ছে সেইটা, আমার যে এক্সাইটমেন্টটা বা যে ফুলফিলমেন্টটা যেটা বলতেছো, এটা আমার ক্ষেত্রে নাই। আচ্ছা জানছি, ফাইন। তুই তো কখনো কো এডুকেশনে পড়িস নাই, ছোটবেলা থেকেই মোটামুটি আরেকটা ছেকা দিলা। হ্যাঁ, ছোটবেলা থেকেই মোটামুটি বয়েজ ইয়েতেই পড়ছিস। এখন আমার এই যে জুলাইয়ের 30 তারিখ থেকে আরেকটা বয়েজ কলেজে যাইতেছি। হ্যাঁ, আবার যাচ্ছিস নটরডেম কলেজে। তো তারপরে মানে তুই যতদিনে ভার্সিটিতে ভর্তি হবি ততদিন তুই 20+ হয়ে যাবি, কিন্তু পুরা ইয়েতে জীবনে তোর কাছে হচ্ছে মেয়ে বলতে হচ্ছে তোর মা, খালাতো বোন, মামি, এরা যারা হচ্ছে মোস্টলি মাতৃস্থানীয় অথবা বোন। তো তাইলে এই যে তোর পুরা এই যে একটা জীবনের একটা বড় অপোজিট জেন্ডার সম্পর্কে তোর তেমন কোনো আইডিয়াসই তৈরি হলো না, এটা তোর ফিউচার লাইফে কতটা প্রভাব ফেলে বলে তোর মনে হয়? বা তোর বন্ধু বান্ধবরা কি প্রেম করে তো বোধ হয় নাকি? হ্যাঁ করে না, তাইলে অনেক আছে। আর আমার মতন যারা সিধা সাধা আলু টালু টাইপের ছেলে পেলে, তারা হইতেছে, স্পেশালি আমার কথা বলি, আই ফিল অকওয়ার্ড, আর আমার কেন জানি একটা শাইনেস ফিল করে টু কমিউনিকেট উইথ দ্য আদার জেন্ডার। দিস ইজ মোস্টলি বিকজ আমি এই যে কোয়েড ডে পড়ি নাই, অনলি বয়েজে পড়ে এই কমিউনিকেশনটা আমার এই পাশ থেকে কেন জানি আই ডোন্ট নো আমার আটকায় ধরে, আই ডোন্ট নো কি অর সামথিং, কথা বলতে পারি না বা ভয় লাগে বা বলি না, এই টাইপের একটা ফিলিং আমার মধ্যে গ্রো করছে। আচ্ছা, তো তোর কি তাহলে সেন্ট জোসেফে না পড়ে তুই যদি কো এডুকেশনের কোনো একটা কিছুতে পড়তে, তাহলে কি তোর জন্য তোর পার্সোনালি ডেভেলপমেন্টে আরো হেল্প হইতো নাকি তোর মনে হয়? হ্যাঁ ইয়েস, ডেফিনেটলি 100%। আচ্ছা, তো এই যে যেহেতু তোর বয়স প্রায় 18 হয়ে গেছে, তুই বলি তোর বয়স 18 হয়ে গেছে, তাহলে এই যে এখনো প্রেম প্রীতি কিছু হইলো না, এটা না কোনো খারাপ বোধ কাজ করে নাকি? যদিও তোর বাপ মা দেখবে, এটা না পরে বকা ডকা দিতে পারে, বাট স্টিল তুই বল। না রে, আমি তোর সাপোর্টে আছি। এখানে খারাপ লাগা না, ইটস লাইক জিনিসটা কেমন আই ডোন্ট নো, সেই সাইডটা আই ফিল লাইক আই ওয়ান্ট টু এক্সপ্লোর বাট আই ক্যানট ফর সাম রিজন। এইটা খারাপ লাগা সেটা বলবো না, বাট কিউরিয়াসিটি কাজ করে। হ্যাঁ আচ্ছা কেমন লাগে, হাউ ডাজ ইট ফিল টু বি ইন আ রিলেশনশিপ উইথ সামওয়ান। আমার এই যে এত বছর হয়ে গেল অনলি বয়েজ স্কুলে পড়ছি, এখন কলেজে যাইতেছি, আমার ওই রকম কোনো ইন্টারাকশন বা রিলেশন কারোর সাথে বিল্ড আপ হয় নাই, বাট যদি কিউরিয়াসিটিটা কাজ করে। মফস্বলের দিকে যাই, মফস্বলে এরকম কো এডুকেশন অনেক আছে, ঢাকাতে মনে হয় একটু কম কো এডুকেশনের স্কুল, বাট মফস্বলের বেশিরভাগ এতেই। মফস্বলে কো এডুকেশন না থাকলেও মনে করো
তোমার ক্ষেত্রেই বলি, বয়েজ স্কুল আর গার্লস স্কুল পাশাপাশি একই বাউন্ডারি শেয়ার করে, সো দ্যাট ইজ নো ডিফারেন্ট, দ্যাট ইজ নট মাচ ডিফারেন্ট দ্যান কোএডুকেশন। আমরা একই স্যারের সাথে কাছে প্রাইভেট পড়তাম, ফলে চিনতাম একজন আরেকজনকে। আমাদের ক্ষেত্রে সেটা না। সো এই একমুখিতা, এটা কি আসলে জেন জির ক্ষেত্রে একটা বড় প্রবলেম? মানে আন্ডারস্ট্যান্ডিং, আমি আরবান জেন জি বলবো না, কারণ অনলি বয়েজ স্কুল খুব কম আছে, সেন্ট জোসেফ রেসিডেন্সিয়াল এরকম কম নাই, অনেকগুলাই আছে, ধানমন্ডি বয়েজ। আচ্ছা হ্যাঁ, তারপরেও আছে। আর এছাড়াও ঢাকায় যেটা খুবই বেশি সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল, সেগুলা সবই তোমার কোয়েড। সো তারাও কিন্তু আমার মতন আরবান জেনজি, কিন্তু তাদের মধ্যে এই হেজিটেশনটা নাই যেটা আমার আছে। আচ্ছা, কিন্তু বাবা মা এত গাইড যে দেয়, গাইডের একটা বড় কনসার্নের জায়গা তো এটাই থাকে যে ছেলে পেলে অল্প বয়সে প্রেম প্রীতি করে জীবন যেন নষ্ট না হয়। হ্যাঁ, তো সেইটা ওভার। তোর ফ্রেন্ডরা যারা আসলে প্রেম প্রীতি করে, হ্যাঁ, তারা কে কে উচ্ছন্নে গেছে? উচ্ছন্নে আমি এখনো কাউকে যাইতে দেখি না। একাডেমিক রেজাল্ট খারাপ করছে, মানে এসএসসিতে হয়তো জিপিএ 5 পায় নাই, বা কাঙ্ক্ষিত কলেজে পায় নাই, এটার সাথে না, প্রেমের কারণে এই টাইপের কোনো ডিজাস্টার হয় নাই, কারোরই হয় নাই প্রেমের কারণে এই টাইপের কোনো ডিজাস্টার আমি দেখিনি। বাট আমাদের ইয়াং অনেকেই হয়তো, আমাদের ইয়াং এজে এইটা নিয়ে একটা বিরাট রকম একটা ট্যাবু ছিল, এবং আমার ধারণা সেই ট্যাবু থেকেই এইটা গ্রো করে এখন বয়েজ স্কুলের সংখ্যা এত বেশি, আর এই কারণেই আমার লাইফ এত ড্রাই। আচ্ছা, ওকে। তো ওই প্রসঙ্গে বাদ দিয়ে এখন যদি এই জায়গাতে আসে, যে এই যে তোর মামা হচ্ছে তোরে অন ক্যামেরায় যে একটা কথা বলতেছে, আমার তো মনে হয় না যে আমার মামা বা চাচার সাথে আমি কোনোদিন কথা বলতে পারতাম না। ইনফ্যাক্ট আমার সাথে তো মানে আমার আত্মীয় স্বজন কারোর এরকম খুব ভালো ইন্টারাকশন নাই, সেটা আমার ফল্ট। বাট রুমেলের সাথে তো মোটামুটি মামা চাচা সবার সাথে একটা বেশ গুড রিলেশনশিপ আছে। সো তুই কি রকম ফিল করিস তোর এই যে যখন মামা চাচা বা ফুপু খালা এদিকের তাদের সাথে তোর যে ইন্টারাকশনটা মোস্টলি আসলে ফ্রেন্ডলি, নাকি ওই আমরা যেরকম একটা মুরব্বি ভাব নিয়ে চলাফেরা করতাম, ওই মুরব্বি আনা ব্যাপারটাই বেশি কাজ করে? ফ্রেন্ডলি, বাট আমি বলবো অকেশনাল। আমার রিলেশন কারোর সাথে ফর্মাল সেটা না, ফ্রেন্ডলি বাট ভেরি অকেশনাল। ঈদ, কোরবানি এই টাইপের কোনো অকেশন ছাড়া আমার তাদের সাথে দেখাও হয় না, ফ্রিকুয়েন্টলি কন্ট্যাক্টও হয় না। তাদের সাথে আমার যে খুব একটা স্ট্রং বন্ড আছে, যে হাই আমার চাচা মামা, এর জন্য আমার খুবই স্ট্রং একটা ফিলিং আছে, এই টাইপের আমার ওরকমভাবে কিছু কাজ করে না। বাট ইয়েস, আই এম ফ্রেন্ডলি উইথ দেম। ওরকম স্পেশাল কোনো বন্ড নাই। আগে যেরকম জয়েন্ট ফ্যামিলিতে ছিল, চাচার সাথে কোলে পিঠে করে বড় হয়েছে, মামার সাথে একসাথে বড় হয়েছে, ওরকম কিছু নাই। আচ্ছা, তো তার মানে এখানে যেটা হয়েছে যে এই আত্মীয়গুলো আসলে আর 10 জন পরিচিত মানুষজনের মতোই। ইয়েস, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ। অ্যাকুয়েন্টেন্স, না ওই রিলেটিভ না, অ্যাকুয়েন্টেন্স, দ্য ওয়ার্ড ইজ অ্যাকুয়েন্টেন্স। সো তাইলে রিলেটিভ, তোর কাছে তাহলে রিলেটিভের কি মানে কনসেপ্টটা, আইডিয়াটা কিভাবে কাজ করে? আমার কাছে রিলেটিভ করিস না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমার কাছে ওরকম স্পেশাল কিছু লাগে না। আচ্ছা, আমার বাবার ভাই, আমার বাবার বোন, আমার মায়ের ভাই, আমার মায়ের বোন, এদের সাথে আমার বছরে 2 থেকে 3 বার দেখা হবে, হাই হ্যালো একটু দুষ্টামি করব, আবার 3-4 দিন পরে যে যার বাসায় চলে যাবে, দে আর লিভিং দেয়ার সেপারেট লাইফস এন্ড এভরিথিং। ওকে, না আমার কাছে যেটা হয়েছে যে আমি তো আত্মীয়তা মানে বায়োলজি এবং বৈবাহিক সূত্রে আত্মীয়তা সেই বাচ্চাকাল থেকেই মানি না, এখন আর মানার কোনো কারণ নাই। বাট স্টিল আমি যেটা করতাম যে যাদের সাথে আমি কথা বলে কমফোর্টেবল তাদের আমি নানাভাবে আত্মীয় বানায় ফেলতাম, এবং সেটা এখনো করি। সো আমি তোর মতো অত ইন্ডিভিজুয়ালিস্টিক চিন্তা করতে পারি না, কিন্তু তুই যে এত ইন্ডিভিজুয়ালিস্ট চিন্তা করিস, এতে কি মনে হয় যে এটা তোর গ্রোথের ক্ষেত্রে একটা ব্লকেজ হিসেবে কাজ করতেছে? তুই আরো বেশি সীমাবদ্ধ হয়ে যাচ্ছিস, নাকি মনে হয় যে এইগুলো আসলে এক ধরনের পিছুটান, এতে আসলে মানুষের ইয়ের ক্ষেত্রে মানে ম্যাটেরিয়ালিস্টিক সাকসেসের ক্ষেত্রে এগুলো এক ধরনের বাধা হিসেবে কাজ করে? তোর কি ফিল এই ব্যাপারে? এখনো যেহেতু ম্যাটেরিয়ালিস্টিক ভাবে সাকসেসফুল হইতে পারি নাই বা হওয়ার চেষ্টা নাই। তোর বয়স অনুযায়ী তো অনেক সাকসেসফুল। তোর এই 18 বছর বয়সে যে সব সাকসেস তোর বয়সী ছেলেদের দেখানোর কথা, প্রায় সবগুলোতেই তোর টিক চিহ্ন দেওয়া হয়েছে। তুই ঢাকার একটা বেশ ভালো স্কুলে পড়ছিস, এসএসসিতে ভালো রেজাল্ট করছিস, নটরডেমে চান্স পাইছিস, তুই এই বয়সে আর কি কি দেখাইতে পারতি? সো তুই তো তোর বয়স অনুযায়ী তুই ম্যাটেরিয়ালিস্টিক যথেষ্ট সাকসেস পাইছিস। সো
আত্মীয়টা জিনিসটা আমার কাছে কাইন্ড অফ দুধ ভাত। আচ্ছা ঠিক আছে, সো এরা আমার কাছে পিছু টানো না। আর ইন্ডিভিজুয়ালিস্টিক এইটা হচ্ছে আমি হয়ে গেছি, আমার আশপাশে লোকজন নাই, আমি একা বড় হয়েছি উইথ মাই মেইড। বাবা মা বাসায় থাকতো না, আমার বাসায় অলওয়েজ একজন মেইড থাকে। সো ও ওর মতন কাজবাজ করে, আমি আমার মতন থাকি। এই কারণে আমার মানুষের ইন্টারাকশন অটো কমে যাওয়ার কারণে আমি ইন্টারাকশন করিও না বা করার নিডটাও ফিল করি না। সো আত্মীয়র জন্য যে এক্সট্রা ফিলিংসটা, ইন্টারাকশন, রেগুলার যাওয়া আসা, কথা বলা, এই জিনিসটা আমার মধ্যে কম কাজ করে। সো এরা আমার কাছে যে কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ ওইটা কোনো ক্ষেত্রেই আমি বলবো না। দেখ আচ্ছা ওখানে আসে থাকুক, দেখা হবে, কথা হবে, দ্যাটস ফাইন। ওকে, কিছু না, দুধ ভাত বেশি। তোর সাথে তো দেখা যাচ্ছে যে তোদের যে দুই ড্রাইভার, এক ড্রাইভার তো তুই অনেক ছোট থাকতে চেঞ্জ হয়ে গেছে, এখনকার যে ড্রাইভার ফরহাদ, ওর সাথে তো তোর খুবই ভালো রিলেশন। বা এর আগে অনেক আগে ময়না নামে একটা বুয়া ছিল তোদের বাসায়, তাকে তুই সম্ভবত তালাত্তা বা এই টাইপ কিছু একটা বলতিস, সেটা অনেক আগে, আমারও মনে নাই। সো এই যে তুই যে দেখা যাচ্ছে যে তোর ঘনিষ্ঠতা হচ্ছে লোয়ার প্রোফাইল মানুষজনের সাথে, ইচ্ছাই হোক বা অনিচ্ছা হোক তৈরি হয়েছে। আই হ্যাভ টু লিভ উইথ দেম। হ্যাঁ। সো এইটা কি তোর ইন্টেলেকচুয়াল গ্রোথের ক্ষেত্রে কোনো বাধা হইতেছে, নাকি এটার কারণে তুই তোর মধ্যে আরো মানবিকতা ডেভেলপ করতেছে? কোনটা তোর কাছে বেশি? ইন্টেলেকচুয়াল গ্রোথে এটা কোনো অবস্টাকেল না, কারণ এদের সাথে কথা বললে আমি এদের লাইফস্টাইল সম্পর্কে কথা না, তোর তো এদের সাথে ভয়ঙ্কর লেভেলের ঘনিষ্ঠতা। হ্যাঁ এদের সাথে আমার ইন্টারাকশনের কারণে আমার এদের জীবন বৃত্তান্ত, এরা কি করে, কি খায়, কিভাবে চলে, সেইটা আমার জানা হয়ে যাইতেছে। আর সেই জানাটার কারণে আমি আমার লাইফস্টাইল আর তাদের লাইফস্টাইলের মধ্যে যে শার্প একটা কন্ট্রাস্ট আছে, সেইটা আমি বুঝতে পারছি। যে আমার ড্রাইভারটা কিভাবে থাকতেছে, আমার মেইডের বাড়িতে কি অবস্থা, আর আমি এইখানে কিভাবে থাকতেছি। এই কারণে আমার হচ্ছে এদের প্রতি একটা, যেটা বললা, এক্সট্রা দরদ বা মানবিকতা, এইটা আমার মধ্যে ক্রিয়েট হয়েছে। আমার এদেরকে দিতে ইচ্ছা করে, কখনো এদেরকে 2 টাকা বেশি দিলে আমার যে লস হবে সেটা আমার মনে হয় না। উল্টা এদের বেতন বোনাস আমি বাড়ায় দেওয়ার জন্য আমি বাবাকে বলি। এরা হচ্ছে মনে করো বেতন বোনাস বাড়াইতে হলে তার স্যারের কাছে যায় না, আমার কাছে আসে যে ভাইয়া স্যারকে একটু বলো এটা হইলে একটু ভালো হইতো, আমার এই একটা লোন নিছিলাম এনজিও থেকে, কিস্তি দিতে সুবিধা হইতো, বা ওর মা অসুস্থ ছিল ওই জন্য অপারেশন করাইছে, সেটা লোন নিয়ে সেটার কিস্তি দিতে সুবিধা হইতো, তাই বেতন বাড়াইতে হবে। এই জিনিসগুলো তারা আমার থ্রুতে বাবার কাছে যায়, যে আমি বললে বাবা শুনবে, তাদের কথা বাবা যদি পাত্তা না দেয়, আমার কথা তো বাবা ফেলে না সচরাচর। সো এই কারণে আমার মানবিকতাটা এদের সাথে মেশার কারণে গ্রো করছে। হ্যাঁ, আর ইন্টেলেকচুয়াল গ্রোথ এটা আমি বলবো না অবস্টাকেল। ইন্টেলেকচুয়াল গ্রোথ এদের সাথে মেশার কারণেও আমার হয়েছে, অবস্টাকেল আমি কখনোই বলবো না। ওকে, যদি ওই জায়গায় আসি যে এই যে তোর ড্রাইভারের সাথে ভালো রিলেশন, বা একটু আগে রেফারেন্স দিচ্ছিলি যে তোর সাথে তোর বাবার অফিসের এক বস তোর কাছ থেকে গাড়ি কেনার পরামর্শ নিচ্ছে, বা তুই ভিয়েতনামে বা কাশ্মীরে যখন ট্যুর গেলি তখন সেখানে হচ্ছে তোর ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সির কারণে তুই একটা বড় পাইছিলি অ্যাডভান্টেজেস। আচ্ছা, সো এই যে তোর যে বৈশিষ্ট্য, তোর বয়সী অধিকাংশ ছেলে পেলে কি তোর মতোই, নাকি মানে তোকে কি তোর বয়সী অন্য 10টা ছেলের চাইতে কোনো জায়গা থেকে আলাদা করা যায়, নাকি তুই ওই 10 জনের মধ্যে 8 নম্বর বা 9 নম্বর? আলাদা করা যায় ইন দ্য সেন্স দ্যাট হোয়াট ক্যান আই সে, আমি আমার নিজের কাজ নিজে করি, একা একা যাই আসি, আমার বাবা মার হেল্প লাগে না, ফাইন্যান্সিয়াল হেল্প ছাড়া আমার বাবা মার হেল্প লাগে না, নিজের মতন যা খুশি করি। আমি আমার বাবা মার চেয়ে আমার সার্ভিস স্টাফদের প্রতি বেশি ডিপেন্ডেন্ট। দিস ইজ আ চেঞ্জ আই থিঙ্ক, যেটা তোমার আর আমার ক্ষেত্রে ডিফারেন্স অনেকটা, যে তোমরা বাবা মার প্রতি বেশি ডিপেন্ডেন্ট ছিল। আমি বাবা মার প্রতি না, আমি বরাবর প্রতি অনেক ডিপেন্ডেন্ট ছিলাম। মানে তোমাদের ফাদার ফিগার বা রিলেটিভ এই টাইপের মানুষদের সাথে তোমাদের সখ্যতা বেশি ছিল, আর আমার হচ্ছে আমার সার্ভিস স্টাফদের সাথে সখ্যতা বেশি। ওকে, এই যে তুই করিস কি বলে, এই নটরডেমে ভর্তি হচ্ছিস, সো তোর এই প্রিভিয়াস লাইফকে যদি আমি এক পাশে সরে রাখি, নটরডেমে যাওয়ার পর তোর মানে এই সামনের দিনে আসলে তোর মধ্যে কি ধরনের চিন্তা বা আইডিয়াস কাজ করতেছে? সামনের দিনে চিন্তা বা আইডিয়াস কাজ করতেছে হচ্ছে আমাদের যে ইমিডিয়েট আগের ব্যাচটা নটরডেমে,
তাদের কাছ থেকে যেটা জানতে পারছি, নটরডেমে ভয়ঙ্কর রকমের প্র্যাকটিক্যাল করায়। ক্লাস হয় 12টা পর্যন্ত, প্র্যাকটিক্যাল করতে বিকাল সন্ধ্যা হয়ে যায়। আর আমার বাসা ধানমন্ডি, নটরডেম মতিঝিলে, সো কমিউটিং টু অ্যান্ড ব্যাক ইজ ভেরি লং। আর আই এম অ্যাংশিয়াস অ্যাবাউট দ্যাট, যে এই যাওয়া আসা, প্র্যাকটিক্যাল, আবার কোচিং, আবার টিউটর, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড আমার রিলিফ টাইমটা কোথায় সেইটা নিয়ে আমি ভয়ে আছি। আচ্ছা, তাহলে তোর জীবনে এন্টারটেনমেন্টটা কোথায়? আমি তোর জীবনে ওই ওয়েব সিরিজ দেখার বাইরে তো সেরকম কোনো এন্টারটেনমেন্ট খুঁজে পাইতেছি না। সো এই যে এন্টারটেনমেন্টটা মানে রুটিন লাইফ লিড করতেছিস, হ্যাঁ, আমার লাইফ ইজ ভেরি রুটিন। সাফোকেটিং এমনভাবে হয়ে গেছে ফ্রম চাইল্ডহুড যে ইটস ফাইন, হইতেছে হোক। আর আমার ক্ষেত্রে আমি বলবো যে বেশিরভাগ আমার ফ্রেন্ডসদের সাথে বা টিনেজারদের সাথে যেটা মিলে না সেটা হচ্ছে শার্প ইমোশনস আমার মধ্যে কাজ করে না। আই এম আ ভেরি কোল্ড পারসন। আমি 9-এ ফিজিক্সে ফেল করছি, আই এম লাইক আচ্ছা ঠিক আছে হয়েছে। মানুষজন এখানে কাঁদতেছে, কেউ বলতেছে কোয়েশ্চেন হার্ড হয়েছে, কেউ বলতেছে এইটা হয়েছে, পড়ি নাই, হয় নাই কিছু একটা। আই এম লাইক আচ্ছা ঠিক আছে হয়েছে। আমার সাথে যাই হোক, যেটাই হইতেছে, যেটাই করতেছে, আই এম লাইক ইটস ফাইন। আমি কেমন জানি মানে ভেরি কোল্ড হয়ে গেছি। শার্প ইমোশনস কাজ করে না আমার, খুব বেশি রাগ লাগে না, কান্নাও পায় না, কিছুই তেমন একটা কাজ করে না। ইটস লাইক আ ফ্ল্যাট লাইন। আচ্ছা, তাহলে অনেক ছোটবেলা থেকে টাউনের ছেলেপেলেদের নিয়ে আমরা যে একটা টার্ম শুনতাম যে ফার্মের মুরগি। সো তাইলে তোকে যদি এখন কেউ ফার্মের মুরগি বলে, তুই তাহলে কিভাবে ডিফার করবি? আমার তেমন স্ট্রং পয়েন্টস নাই, কারণ আমার চলাফেরা, গাড়িতে চলাফেরা করি, আমার খাবার পরিবেশন করতেছে একজন সার্ভিস স্টাফ, সো আমার ডিফার করার কিছু নাই। আচ্ছা, সো তাহলে এটা অ্যাকসেপ্ট করে নিয়ে তুই হ্যাপি আছিস নাকি? অ্যাকসেপ্ট হোয়াট ইজ হ্যাপেনিং উইথ ইউ অ্যান্ড মুভ অন। আচ্ছা, সো তাইলে এই যে কি বলে ফার্মের মুরগি, এটা তো একটা অফেন্সিভ টার্ম। মানে আমি ছোটবেলা থেকে যখন শুনতাম এটা আমি শহরের ছেলে পেলে ফার্মে, হ্যাঁ, এটাই পছন্দ করতাম না। মানে ধর এই যে আমি যখন স্কুলে পড়তাম, আমি তো চেয়ার টেবিলের সাথে দড়ি বাইন্ধা পড়তাম। তুই নিশ্চয়ই বড় ওর কাছে স্টাডি মোটিভেশন পাওয়ার জন্য আমাকে অনেক কিছুই বলা হয়েছে। সো এইটা আমি আমার গতিতেই আগাইছি, বলতে বলুক। হ্যাঁ, এইটা নিয়ে যেটা হয়েছে যে আমাকে প্রচুর মানুষ পাগল বলতো, এবং আমাদের গ্রামে যে সব আত্মীয় স্বজন আছে তারা অলওয়েজ আমাকে ফার্মের মুরগিই বলতো। বের হইতা না বাইরে, আমার লাইফ স্কিল অনেক কম। না, বের হইতাম না বিষয়টা তা না, মানে তাদের সাথে কথা বলতাম না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবং ওই ভাই ক্লোজড অফ, ভেরি ক্লোজড। হ্যাঁ, সো ফার্মের মুরগি বলতো, জিনিসটা আমি খুবই অফেন্সিভ হিসেবে নিতাম। সো তুই যেটা অ্যাকসেপ্ট করে নিলি, সো তার মানে কি তোর এটা নিয়ে কোনো রিয়াকশন কাজ করতেছে না? ফাইন। এখন যেটা ট্রুথ সেটা যদি আমাকে কেউ বলে, আমি তো সেটার বিরুদ্ধে রিয়াকশন দিয়ে তো আমার কোনো না, জিনিসটার ট্রুথের জায়গা না, মানে হচ্ছে যে এইখান থেকে কি তোর চেঞ্জ হওয়ার কোনো সদিচ্ছা আছে নাকি? চেঞ্জ অটোমেটিক হয়ে যাবে। আমি যদি লেটস সে হায়ার স্টাডিজের জন্য বাইরে যাই, সেক্ষেত্রে অটো চেঞ্জ হয়ে যাবে, কারণ বাইরে আমার তো আর সার্ভিস স্টাফ থাকবে না। আমার আই হ্যাভ টু ডু সামথিং ফর মাই সেলফ। ওইখানে অটো সব কিছু আমার নিজের করতে হবে। আর ভার্সিটিতে উঠলেও এরকম জিনিসপত্র হবে না, তখন সার্কেল আলাদা হয়ে যাবে বা লাইফস্টাইল আলাদা হয়ে যাবে, তখন তো আর ফার্মের মুরগি থাকবো না। আর এইভাবে অটো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমার তো আর কিছু করার নাই বা বলার নাই। আমি তো আর এখন চাইলেই তো আমার লাইফস্টাইল হুট করে কালকে থেকে চেঞ্জ করতে পারবো না। ওকে, সো দেয়ার ইজ নাথিং লেফট টু ডু। সো তোর দাদা বাড়ি এবং নানা বাড়ি দুটাই হচ্ছে মফস্বল শহরে। সো তুই ঈদে বা সাধারণত ছুটি পাইলে ওই সব জায়গায় যাওয়ার চেষ্টা করিস। সো তুই হ্যাঁ, যখন ওখানে যাস, সো ওইটার সাথে কি তোর বাবার সাথে তোর ওই গ্রামের যে অ্যাটাচমেন্ট, বা তোর মায়ের সাথে মানিকগঞ্জ বা ঘিওরের যে অ্যাটাচমেন্ট, ডেফিনেটলি তোর সেটার অ্যাটাচমেন্ট ফিল করার কোনো কারণ নাই। বাট স্টিল যখন তুই সব জায়গায় যাস, সো ওই তোর গলাচিপা বা মানিকগঞ্জ বা ঘিওর আর কাশ্মীর বা ভিয়েতনাম, এই জায়গাগুলোর মধ্যে আসলে কি কোনো অমিল আছে? মানে সবই কি তোর কাছে বিদেশ মনে হয় নাকি আলাদা কোনো ওই জায়গা? আমার কাছে গলাচিপা, বোধ করিস মানিকগঞ্জ এগুলা যাইতে যাইতে এখন লেম লাগে। ধরো এখন যদি আমি দেশের বাইরে কোথাও যাই, ইট উইল বি আ নিউ প্লেস ফর মি, নতুন এক্সপিরিয়েন্স হবে, নতুন লোকজন দেখব। গলাচিপা বা ঘিওরে গেলে সেম সেট অফ পিপল প্রতি বছর দেখতেছি, একই জিনিসপত্র,
সো আচ্ছা যাইতেছি, ছুটির মধ্যে বাসায় গেছি একবার, ওই যে ফর্ম্যালিটি, আত্মীয় স্বজনের সাথে বছরে 2-3 বার দেখা করতে হবে, দ্যাট ইজ পার্ট অফ দ্যাট। কিন্তু সেম সেট অফ লোকজনদের সাথে দেখা হতে হতে আমার সেটা আর এক্সাইটিং বা নিউ এক্সপিরিয়েন্স সেগুলার কোনো এক্সপেকটেশন আমার মধ্যে থাকে না। গেছি, যাইতেছি, দেখা হচ্ছে, গ্রিটিংস এক্সচেঞ্জ হবে, 2-1 দিন থাকবো, চলে আসবো। সো তাহলে তোর কাছে কি তাহলে প্রায় সবকিছুই রুটিন, মানে আন্তরিকতা বলতে যে একটা বিষয় আছে, যে একটা বোধ আছে, সেই বোধ তো আমি তোর মধ্যে কম খুঁজে পাচ্ছি। কমই তো, অনেক কম। সো তোর কি তাহলে সবকিছু হচ্ছে রুটিন? আমার ক্ষেত্রে যেরকম আমার আন্তরিকতা হচ্ছে যাদের আমি ফিল করি তাদের প্রতি আমার আন্তরিকতার যে কোনো কমতে নাই, আমার আন্তরিকতা, কিন্তু তোর তো আমি কোনো আন্তরিকতা খুঁজে পাইতেছি না। তোর কাছে তো দেখি সবকিছুই আমার এভরিথিং ইজ মেকানিক্যাল, সবকিছু হিসাব করা, এই কয়দিন আমি এটা করব, এই কয়দিন এটা ফিক্স করা, তারপরের কয়দিন এটা ফিক্স করা, এইভাবে আমি ওয়ান শেষ হইলো নেক্সট নেক্সট এইভাবে। আচ্ছা। আর আন্তরিকতা আমার আছে হচ্ছে টুয়ার্ডস মাই ফ্রেন্ডস বলতে আমি আই উড সে আই এম আ ভেরি ক্লোজড অফ পারসন। আমার টোটাল ক্লোজেস্ট ফ্রেন্ড আমি বলবো 4 থেকে 5 জন। এদের ছাড়া আমি বাইরের অন্যান্য ক্লাসমেট যারা আছে তাদেরকে আমি ফ্রেন্ড হিসেবে কখনো করব না, ক্লাসিফাই করব না, তাদেরকে আমি বলবো আমার ক্লাসমেট, হ্যাঁ, নট ফ্রেন্ড। অনেকে আছে যারা ক্লাসমেট হলে দেখি, মানে ওই তোদের ইয়েতে মাঝে হয়তো ফেসবুক স্ট্যাটাসে তোর সিনিয়ররাও কমেন্ট করতেছে। হ্যাঁ করে, সেটা হচ্ছে দ্যাট ইজ বিকজ অফ আওয়ার স্কুলের যে সিনিয়র নেটওয়ার্কটা, অ্যালামনাই নেটওয়ার্কটা ভেরি স্ট্রং। আমাদের বড় ভাই যারা পিয়ার্স, তাদের সাথে আমাদের কানেকশন একাই হয়ে যায়, সেটা কাজ করতে করতে হয়ে যায়। ওকে, সো এই যে তোর ফ্রেন্ড, আমার বড় ভাইও সিলেক্টিভ, 2-3 জন ক্লোজ ভেরি মানে ফ্রেন্ডলি রিলেশন আছে বড় ভাইদের সাথে, 2-3 জন, সবার সাথে না। আমার সার্কেলটা খুব ছোট, আমি রেগুলার কমিউনিকেট করি উইথ দ্যাট সেট অফ পিপল। আমি বাইরে যাই না বা অন্য এক্সট্রা মানুষের সাথে আমার যে এক্সট্রা ফ্রেন্ডলি রিলেশন বা ওই রকম নাই আমার। আচ্ছা, অল্প মানুষদের সাথে মিশি। ওকে, তাহলে যদি ওই জায়গায় আসি যে তোর হচ্ছে যে 3-4 জন ফ্রেন্ড, সো ফ্রেন্ড হওয়ার ক্ষেত্রে তো নিশ্চয়ই কোনো একটা কমন ইন্টারেস্ট বা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকে। সো তোর যারা ফ্রেন্ড তাদের সাথে তোর এই ফ্রেন্ডশিপের এটা কি, মানে বেসিসটা কি? বেসিকটা হচ্ছে হোয়াট ক্যান আই সে, আমার যে ফ্রেন্ডশিপ আমার অ্যাকচুয়ালি বিল্ড আপ হয়েছে, স্ট্রং ফ্রেন্ডশিপ যেটা বলবো আফটার করোনা প্যান্ডেমিক 7-8-এ আমি এদের সাথেই মোস্ট অফ দ্য টাইম মুভি দেখছি একসাথে, ভিডিও গেমস খেলছি, বা এরাই আমার বাসায় যাওয়া আসা করছে, আমিও হুট করে এদের বাসায় চলে গেছি। এই টাইপের কমিউনিকেশন অ্যান্ড যাওয়া আসা আমার এই কয়জনের সাথেই ছিল, এই জন্য বিল্ড আপ হয়ে গেছে। আর আমার যে 3-4 জন ফ্রেন্ড তারাও অনেকটা আমার মতনই, তাদেরও আমি বাইরে ফ্রেন্ড তেমন নাই, আমারও তাদের বাইরে ফ্রেন্ড তেমন নাই, আমরা 4-5 জন যারা আছি আমরাই। আচ্ছা, সো তোর মধ্যে তো মিস করার প্রবণতাটা একটু কম বলে মনে হয়। সো এই আমার কাছে আমি যদি তোর যে 3-4 জন ফ্রেন্ড, এদের মধ্যে কেউ যদি নটর ডেমে চান্স না পায়, সো তোর কি মনে হয় যে আমি ভয়ঙ্কর কষ্টে আছি? কলেজ লাইফ শেষে এদের সাথে কি বন্ধুত্ব থাকবে? আমি ভয়ঙ্কর কষ্টে আছি। আমার যে ক্লোজেস্ট ফ্রেন্ড যে 3-4 জন বললাম, তাদের মধ্যে কেউ নটর ডেমে চান্স একজনও পায় নাই। আই এম দ্য সোল পারসন গোয়িং টু নটর ডেম। খুবই কষ্টে আছে, আমি বাবা মাকে বলি নাই, কারণ পেয়ে গেছি, এখন না যাওয়া ছাড়া তো আমার কোনো অপশন নাই। সো আমি যাইতেছি, বাট আমার অ্যাকচুয়ালি যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমার যারা ট্রু ফ্রেন্ডস যারা, তারা সবাই এনডিসিতে যাচ্ছে না, সবাই জোসেফে থাকতেছে। আমারও মন চাইতেছিল যে আমি না যাই, বাট এনডিসিতে হয়ে গেছে। এখন আমি সেই দুঃখেই আছি যে আমার এনডিসিতে যে আই হ্যাভ টু ফাইন্ড আ নিউ সেট অফ পিপল। সো এতক্ষণ তুই তোর যে ক্যারেক্টারিস্টিক্স শো করতেছিলি, যে তুই হচ্ছে খুব প্র্যাকটিক্যাল, খুব ইন্ডিভিজুয়ালিস্ট, এই জায়গায় গিয়ে তো আবার তুই মনে হচ্ছে একটু ইমোশনাল। আমার হচ্ছে যারা 3-4 জন ফ্রেন্ড আছে তাদের উপর আমি হেভিলি ডিপেন্ডেন্ট। তাদের সাথে আমি সবকিছু করি, তাদের সাথে আমি চলি ফিরি, খাই দাই, মুভি দেখি। তুমি তো দেখো, আমি কয়েকদিন পরই নতুন মুভি আসলে দেখতে যাই, রেস্টুরেন্টে খাইতে যাই, ঘুরি ফিরি, ওরা আমার বাসায় যায়, আমি ওদের বাসায় যাই, এই 3-4 জনই ঘুরে ফিরে। সো আমার কমপ্লিট যে লাইফস্টাইল এটা রিভলভ করে ওদের সাথে। আমার যে ওই 3-4 জন, তাদের মধ্যে 2 জনের সাথে আমি রেগুলারলি জিম করি, আজকে সকালেও গেছি। সো জিনিসটা হয়েছে কি, দে আর পার্ট অফ মাই লাইফস্টাইল নাও।
আমি যে এখন এই যে এনডিসিতে যাইতেছি, আমার লাইফস্টাইলে একটা হিউজ চেঞ্জ চলে আসতেছে। এভরিডে আমি এদেরকে দেখি, এই যে জিমে সপ্তাহে 5-6 দিন যাই, এভরিডে আমার এদের সাথে দেখা হইতেছে, 2 অফ দেম, 4 জনের মধ্যে। সো ওই 2 অফ দেমকে ছেড়ে যাইতে আমার সবচেয়ে যে আমার লাইফের একটা পার্ট ইজ মিসিং। এখন আমি এটা কি দিয়ে রিপ্লেস করব বা কেমনে কি করব সেটা নিয়ে আমি খুবই প্রেসারে আছি মেন্টালি। এটা কাউকে বলি নাই, আম্মুকেও বলি নাই, বাবাকেও বলি নাই, কিন্তু কষ্টে আছি। হ্যাঁ, কিন্তু যদি জিনিসটাকে আমি এভাবে দেখি যে তুই যখন অস্ট্রেলিয়া বা কানাডা বা হওয়ার যে কোনো দেশে যাস, ওখানে গিয়ে সবকিছু যেরকম নিজ দায়িত্বে করতে হবে, সো এটাকে তোর ওইটার একটা ড্রেস রিহার্সাল হিসেবে দেখা যাইতেই পারে। হ্যাঁ, যাইতেই পারে। হ্যাঁ, আমার এদেরকে পিছনে ফেলে বা এদেরকে রেখে আমার চলে যাইতে হইতেছে। আই হ্যাভ নো অপশন লেফট, সো যেতে হচ্ছে, যাইতেছি। আচ্ছা, ইটস পার্ট অফ লাইফ। আমি নিজেই বুঝছি যে আচ্ছা, দিস ইজ পার্ট অফ লাইফ, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু মুভ অন। কষ্ট পায় লাভ নাই। তোর আসলে শৈশব কিভাবে গেছে আমি তো আসলে সবই হচ্ছে ভাষা আইডিয়া থেকে বলতে পারি, আমি তো তোকে ডে টু ডে ভাবে দেখি নাই। সো তোরে আসলে কখনো আমি জিজ্ঞেস করছিলাম কিনা আমি ঠিক জানি না যে তুই আসলে বড় হয়ে কি হইতে চাস, সেটা আমি তোর ছোটবেলায় কখনো জিজ্ঞেস করি নাই। সো তুই আসলে ছোটবেলায় কি হইতে চাইতি? ছোটবেলায় আমি হইতে চাইতাম হচ্ছে আই উড হ্যাভ আ কার কোম্পানি অফ মাই ওন, বাট বড় হয়ে আমি রিয়েলাইজ করছি যে ইটস নো ইজি জব অ্যান্ড ইটস আউট অফ মোস্ট পিপলস রিচ। সো এটা এখন বাদ। অ্যান্ড কারেন্টলি তুই এখনো আসলে ছোটই আছিস, এখন আহামরি কিছু বড় হস নাই। সো এখন আমি পিনপয়েন্ট করে বলতে পারবো না আমি কি হতে চাই। এখন যদি তোরে প্রশ্ন করি যে তোর এখন 18 বয়স, তখন যখন তোর বয়স 30 হয়ে যাবে, 30 যতদিনে হয়ে যাবে, তুই আসলে যা হইতে চাইছিস সেটা মোটামুটি ওই লাইনে চলে যাবি বা হবে অথবা হইতে পারবি না। সো তোরে যদি তুই আর আমি অবশ্যই বেঁচে থাকি, তোর 31 হলে তখন আমার হচ্ছে 50 হবে। সো ওই সময় যদি বেঁচে থাকে, তোর সাথে তো আমার ডিসকানেক্টেড হওয়ার কোনো কারণ নাই। তখন আসলে তুই কি হইতে চাবি? মানে তোকে 31 বছর বয়সে যখন আমি তোকে মিট করব, তোর সাথে আমার দেখা হবে বা কথা হবে, তোর 31তম বার্থডেতে আসলে তুই আসলে কি হিসেবে আমার সামনে আসবি? আমি আসতে চাই হচ্ছে, আমি প্রফেশন নিয়ে বলবো না, কারণ আমি স্টিল জানি না হোয়াট আই ওয়ান্ট টু বি, বাট আই নো হোয়াট আই অ্যাসপিরেশন শুনতে তো সমস্যা নেই। অ্যাসপিরেশনস হচ্ছে আমি জানি আমার কি কি লাগবে বড় হইলে, বাট আই ডোন্ট নো মাই প্রফেশন অর এনিথিং সিরিয়াস, ওগুলো আমি জানি না। আই জাস্ট ওয়ান্ট সামথিং হ্যাপি, পিসফুল। এগুলো তো খুব জেনারিক কথাবার্তার মধ্যে বলতেছি, তার মধ্যে আমি বলতে চাই আমি বাচ্চাকাল থেকেই জানতাম আমি জীবনে রাইটার হইতে চাই। সো আমার এই জীবন এইখান থেকে কোনোভাবে আমার কেউ সরাইতে পারে নাই। বড়াপা আমার অনেক চেষ্টা করছে যে আমি যাতে রাইটার না হই, কিন্তু পারে নাই। হ্যাঁ, বুয়েট লাইফে সে আমার অনেক বকাঝকা করছে, এই জন্য তার সাথে অনেকদিন যোগাযোগ ছিল না, বাট স্টিল আমি কিন্তু সরি নাই। কিন্তু তুই এই যেগুলো বলতেছিস, এই পিসফুল লাইফ, এই হ্যাপি লাইফ, না আমি তো শেষ করি নাই। আমার যেহেতু গাড়ি পছন্দ, আমার বড় হইলে একটাই চাওয়া, আমার যেন হাতের কাছে 5টা গাড়ি থাকবে। 5টা, আমার 50টা দরকার নেই, কার কালেকশন দরকার নেই। 1 ফ্যামিলি কার, 1 উইকেন্ড কার হচ্ছে গিয়ে ইটস আ ক্যাটাগরি অফ কার যেগুলো তোমার ইন্ডিভিজুয়াল চালানোর জন্য, মানে ফান স্পিরিটেড ড্রাইভিং এর জন্য। আর 1 ভেরি বিগ অ্যাবসার্ড একটা গাড়ি, মানে দেখে মনে হবে কি জানি উল্টাপাল্টা একটা জিনিস, এই টাইপের কিছু একটা লাগবে। আর তারপরে একটা লাগবে হচ্ছে একটা স্মল সিটি কার, যেখানে আমি চিপা চাপায় যেখানে খুশি নিতে পারবো। আর আরেকটা লাগবে হচ্ছে গিয়ে আমার একটা লং সেডান। আমার সেডান গাড়িগুলো খুব পছন্দ। তুই শুরুতে যে বলতেছিলি তোর মেন্টাল এজ 49, এখন তো মেন্টাল এজ 49 এর প্রমাণ পাচ্ছে না, এখন তো তোর মেন্টাল এজ আবার 17-18 নেমে আসলো। তো এতগুলো গাড়ি, ঠিক আছে, গাড়ির শখ থাকতে পারে, সো এই গাড়ির ফান্ডটা যেভাবে আসবে, চাকরি করে তো এত গাড়ি হবে না। তাহলে কি তুই 31 বয়সে যখন আমার সাথে দেখা হবে তখন তুই নিজে একটা কোম্পানি দিবি, মানে তুই বিজনেস করতে চাচ্ছিস? See, that's the issue. I don't know what I চাকরি করে এতগুলো গাড়ি is never possible. তখন হচ্ছে যে দেখা যাবে তোর পোলা ছাগল কিনে ফেসবুকে দিচ্ছে, কাহিনী হবে। তো আমি নিশ্চয়ই সেটা চাবো না। না, আমার সেরকম গাটসও নাই যে আমি এই লেভেলের থেফট এগুলা করার গাটসও আমার মধ্যে নাই, বা ইচ্ছাও নাই।
এগুলা ড্রিম, এখন ড্রিম যে ফুলফিল হইতে হবে সেইটারও তো কোনো কথা নাই। যে ড্রিম ফুলফিল হবে না সেই ড্রিম দেখার দরকার কি? সেই জন্যই তো আমি এতক্ষণ এত প্র্যাকটিক্যাল কথাবার্তা বলে এখন আবার কেমন যেন একটা কি বলে পেসিমিস্ট বা আনসার্টেন একটা হয়ে গেল। সো তাইলে কি মানে তুই হচ্ছে একজন রিস্ক পিপল হইতে চাস, তাই তো? রিস্ক পিপল হইতে চাস, রিস্ক পার্সন, যেখান দিয়ে হচ্ছে গাড়ি এফোর্ড করতে পারবে, এটাই তো নাকি? 36 বয়সে যখন তোর সাথে দেখা হবে তখন তুই কোনো না কোনো একটা বিজনেস করার ট্রাই করতেছিস, তাই তো নাকি? হতে পারে, মাইট বি, অর আই মাইট পারসু ল। আমার রিসেন্টলি ল এর প্রতি একটা হচ্ছে ফ্যাসিনেশন কাজ করতেছে, যে আমি যদি ল থেকে পড়ি তারপরে বারেট ল করে আসলে দ্যাটস আ গুড প্রফেশন। অ্যান্ড সো যদি ওইভাবে দেখি যে তোরা দেখা যাচ্ছে যে তোরা অনেক বেশি ইনফরমেটিভ, অনেক বেশি স্কিলডও হয়তো কিছু কিছু ক্ষেত্রে পার্টিকুলার ফিল্ডে, কিন্তু অনেক উইমজিক্যাল। হ্যাঁ, বাট আমার মনে হচ্ছে যে তোদের তো ভিশনের জায়গায় তো মনে হচ্ছে যে একটু নড়বড়ে, মানে যে কোনোভাবে ইনকাম হইলেই হয়েছে, কিন্তু সেই ইনকামটা আসলে কোন সোর্স দিয়ে হবে সেইটার ব্যাপারে হয়তো অতটা। এইটা আই থিঙ্ক দিস ইজ অ্যান ইন্ডিভিজুয়াল কেস অফ, মানে আমার ক্ষেত্রে এইটা। অন্যদের ক্ষেত্রে আমার অনেক ফ্রেন্ডস আছে, দে নো হোয়াট দে ওয়ান্ট টু বি, তারা এন্টারপ্রেনার হইতে চাইলে দে নো করতেছে সেগুলা। কেউ ডাক্তার হইতে চাইলে, কেউ এখন থেকেই বায়োলজি নিয়ে খুবই সিরিয়াস, কেউ ইঞ্জিনিয়ার হইতে চাইলে এখনই সে ম্যাথ নিয়ে খুব মাতামাতি করতেছে। অনেকে এরকম আছে যারা টার্গেট ডেডিকেটেড। আচ্ছা, আমাদের ছোটবেলায় তো প্রফেশনের দুটো অপশন ছিল, হয় ডাক্তার হও অথবা ইঞ্জিনিয়ার হও। এর বাইরে আসলে এখন দ্য স্কোপ ইজ ভেরি ওয়াইড। এখন কি মানে ডাক্তার ইঞ্জিনিয়ার ডিমান্ড কি কমে গেছে? মানে বিশেষ ক্যাডার কি ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ে উপরে উঠে গেছে না নিচে আছে? হ্যাঁ, ডেফিনেটলি। এখনকার ডিমান্ড কি মার্কেটে? এখনকার ডিমান্ড বিসিএস ক্যাডার, হ্যাঁ, টিচাররাও টুকটাক বলে, প্যারেন্টসও বলে বিসিএস ক্যাডার হইতে হবে বা নাকি মানে তোদের যে সার্কেল, তোদের সার্কেলে আসলে বিসিএস ক্যাডার হওয়ার চাইতে বাইরের দেশে মাইগ্রেট করাটা আমাদের সার্কেলে বিসিএস ক্যাডারের চেয়ে বাইরের দেশে মাইগ্রেট করাটা ইজ মোর পপুলার। বেশিরভাগ ছেলেপেলেই বাইরে চলে যাইতে চায়। আবার মনে করো কিছু লোকজন আছে যারা দেশেই দে ওয়ান্ট টু ডু সামথিং ফর দেয়ারসেলফ, এরকম। কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার চেয়ে বাইরে যাওয়ার প্রবণতাটা বেশি, সেই দিকে মানুষের বেশি মানুষ ইনক্লাইন্ড ওই দিকে। আচ্ছা, সরকারি চাকরি এখনো আমার যারা ক্লাসমেট তারা সরকারি চাকরি, ভাঙ্গাচুরা অফিস, ময়লা নোংরা, এর চেয়ে আমি বলবো যে আমাদের স্পেশালি সেন্ট জোসেফের যারা অ্যালামনাই আমি দেখছি তারা হচ্ছে প্রতি, আইবি এর প্রতি অনেকটা অ্যাট্রাক্টেড। দে ওয়ান্ট আ ভেরি ল্যাভিশ কর্পোরেট লাইফ। মনে করো চকচকা টেবিল থাকবে, চকচকা কার্স থাকবে, দে উইল ওয়্যার স্যুট বুটস অ্যান্ড এভরিথিং, হাই প্রোফাইল মিটিংস করবে। এগুলা নিয়ে তারা মাতামাতি করে বেশি। তাদের সরকারি অফিস নোংরা, ফিল্ড ওয়ার্ক করতে হবে, এই টাইপের জিনিসের মধ্যে তারা নাই। কর্পোরেট কালচারের প্রতি তারা বেশি অ্যাট্রাক্টেড, আই উড সে। আচ্ছা, সো তোর যে লর প্রতি ফ্যাসিনেশন বলবি, এইটা হঠাৎ করে কিভাবে আসলো? এটা তো আমি আগে শুনি নাই কখনো। এইটা ফ্যাসিনেশন হচ্ছে গিয়ে, সত্যি করে বলতে আমার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ইচ্ছা নাই। আমার ম্যাথমেটিক্স অত একটা পছন্দ না, পারি না যে তা না, বাট পছন্দ না। ইটস লাইক আচ্ছা ঠিক আছে ফাইন। আর ল এর ক্ষেত্রে আমি বলবো যে ইটস নট আউট অফ মাই রিচ, এই জন্য আমার জিনিসটার প্রতি আই এম স্লাইটলি ইনক্লাইন্ড, যে জিনিসটা আমার হাতের বাইরে না, সো আই ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট অর ট্রাই ফর দ্যাট। এই জন্য আমি বলবো যে লটার দিকে আই এম কারেন্টলি হ্যাভিং মাই আইজ অন ইট। আচ্ছা, সো যদি এখন তোর নেক্সট 10 বছরের বাকেট লিস্ট বলি, সো তোর বাকেট লিস্টে নেক্সট 10 বছরে কি কি আছে? বাকেট লিস্টে নেক্সট 10 বছরে আছে হচ্ছে এই যে নেক্সট 2 ইয়ার্সের মধ্যে এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করতে হবে, ফর প্লিজিং মাই প্যারেন্টস অ্যান্ড এভরিথিং। না মানে শুধু প্যারেন্টসের কথা বলতেছিস কেন? তোর নিজের লাইফ সেট করার জন্য, নেক্সট ধাপে যাওয়ার জন্য তো এটা ছাড়া বেটার না কোনো অপশন নাই তো, হাতে তো নাই। এইচএসসিতে ভালো করতে হবে, তারপরে আমার অ্যাডমিশনে ভালো জায়গায় পাইতে হবে, আর যদি দেশে না থাকি তাহলে ভালো একটা স্কলারশিপ সিকিউর করতে হবে যাতে বাহিরে পড়াশোনাটা অ্যাফোর্ড করতে পারে প্যারেন্টস।
এই টাইপের। তারপরে হচ্ছে ইউনিভার্সিটি শেষ করে আই নিড আ গুড জব সো দ্যাট আই ক্যান ডু ওয়েল ফর মাই সেলফ। দ্যাটস ইট, ভেরি বেসিক প্ল্যানিং, আমার এক্সট্রাভ্যাগেন্ট কোনো প্ল্যানিং নাই। আচ্ছা, আমি ভেরি স্ট্রিমলাইন্ড, যাইতেছি। তো বরাবর ছোটবেলায় মানে তুই যখন ছোট ছিলি তখন বরাবর বলতো যে তোরে হচ্ছে 20-22 বছরে বিয়ে করা দেবে। তো এখন যদি তো প্রায় কাছে চলে আসছিস, তো এখন যদি তোরে আমরা 22-23 বছরে বিয়ে করা দিই, তোর কি কনসেন্ট আছে নাকি তুই আরো অনেক বড় হয়ে বিয়ে করবি? 22-23 বছরে আই উড সে নো করার। ওটা বরাবর দুষ্টামি করে বলতো, এটা সিরিয়াসলি বলতো। বাট তোর আসলে কি মনে হয় মানে বিয়ে করার জন্য আইডিয়ালিস্ট কত, নাকি বিয়ে আসলে করারই দরকার নাই? বিয়ে করার দরকার আছে কিনা সেটা ডিপেন্ডস অন এভরি পার্সন টু পার্সন, ইন্ডিভিজুয়াল। তোর কথা বল। আমার কথা, আই স্টিল ডোন্ট নো বিয়ে করব কি করব না। এখন পর্যন্ত তো লাইফে কিছু আসেই নাই, কিছু ঘটেই নাই। সো আমার ওই টাইপের থিঙ্কিং আমি কখনো করিই নাই। জীবনে গার্লফ্রেন্ডই নাই, আর বিয়ে তো দূরের কথা। সো ওই টাইপের ওই সাইডটা আমি এখনো এক্সপ্লোর করি নাই। আচ্ছা, সো এই যে তোর এখনকার যে অবসর, এই অবসরে তুই আসলে কিভাবে ইউটিলাইজ করতেছিস, নাকি শুধু ওয়েব সিরিজ দেখে চলে যাচ্ছে? আই এম নট ইউটিলাইজিং দিস। কি করছিস? আমি ভ্যাকেশনের মতনই ঘুরে বেড়াইতেছি, এর বাসায় যাই, ওর সাথে মুভি দেখতেছি, ওর সাথে খাইতেছি, ওয়েব সিরিজ দেখতেছি, গেমস খেলতেছি, এইভাবেই কেটে যাইতেছে। আর আমি এটাকে ভ্যাকেশন হিসেবে নিতেছি কারণ আমার যারা সিনিয়র্স আছে তারা বলছে, মানে তাদের কাছ থেকে আমি জানতে পারছি যে ওয়ান্স কলেজ স্টার্টস ইউর লাইফ ইজ গোয়িং টু বি হেল। কলেজে কোনো টাইম নাই, কোনো শ্বাস নেওয়ারও প্রপারলি টাইম নাই। কলেজের এইচএসসি হওয়ার পরেও ইউ ক্যানট হ্যাভ আ ভ্যাকেশন লাইক এসএসসিতে আমি যেরকম পাইতেছি। অ্যাডমিশনের জন্য দৌড়াদৌড়ি শুরু। সো যতটুক জীবন মজা করে নেয়ার, ডু দিস। হাতে যতটুক সময় আছে এখন মজা করে নে, দ্যাটস ইট। ইউ আর নট গোনা। আচ্ছা, যখন তুই সেন্ট জোসেফে ভর্তি হলে তার আগেও যথেষ্ট কম্পিটিটিভ ছিল। সেন্ট জোসেফে পাশ করা বা ক্লাস করা সেটাও অনেক কম্পিটিটিভ ছিল। তাহলে তোর এই যে 18 বছরের জীবনে কোন সময়টা ছিল যখন আসলে তুই খুব রিল্যাক্স ভাবে কাটাইতে পারছিলি? মানে এসএসসির পরে কয়েকদিন, না অন্য কোনো সময় ছিল? এসএসসির পরে এই কয়েকদিনই। এছাড়া আমার তো, তাহলে কি প্রথম তুই একটা ভ্যাকেশন পাচ্ছিস এই লাইফে, নাকি আগেও এরকম ছিল কম্পিটিটিভ এর বাইরে? সেন্ট জোসেফে ঢোকার আগে আই উড সে আমার লাইফ ওয়াজ ভেরি ব্রিজি। গেছি আসছি, ঘুরছি ফিরছি। সেন্ট জোসেফে ঢোকার পরে হচ্ছে মানে একাডেমিক্সের প্রতি আই হ্যাড টু লাইক ফোকাস না করলেও, আমি টপ লেভেল রেজাল্টস না আনলেও আই হ্যাড টু ডু সামথিং। কারণ ইয়ার এন্ডে যে আমার যদি 300-150 না আসে তাহলে ওরা রিপিট দিত, এইটা সেটা ঝামেলা করতো। আমার কয়েকজন ফ্রেন্ডসও এরকম আছে যারা রিপিট দিতে হয়েছে। সো ওই রকম ঝামেলা আমি যাইতে চাই নাই। আমার অলওয়েজ একাডেমিক্সের সাথে কানেকশন রাখতে হয়েছে। টপ লেভেলের স্টুডেন্ট না হইলেও আমার কানেকশন ছিল, আছে এখনো। না, আমার প্রশ্ন সেটা না। আমি তোর কাছে বলতেছি যে তুই তো ওই জন্য আমি হচ্ছে ছুটিটা কম পাইছি, মানে ফ্রি টাইম আমার হাতে কম ছিল। আমার সব সময় একটা না একটা টাস্কের মধ্যে থাকতে হয়েছে। আচ্ছা, লং ভ্যাকেশন ফাঁকা, ধরো ক্লাস 10-এর কথাই বলি, সেন্ট জোসেফে আমি রমজান মাসে স্কুল তো বন্ধ ছিল, কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্টে অ্যাসাইনমেন্ট করে দিছে। আমার ওইটা কিন্তু ভ্যাকেশন না, আই হ্যাড টু ওয়ার্ক। সো ভ্যাকেশন আমার ট্রুলি এইটাই না। মানে যেটা হয় যে লোকজন সাধারণত এত প্রেশারকে ক্রিটিক করে, আমার কাছে এটাকে ক্রিটিক না করে আমি সবসময় প্রশংসা করি যে এতে এক্সট্রিম লোড নেওয়ার ক্যাপাবিলিটি তৈরি হয়, যেটা ফিউচার লাইফে তাকে অনেক, হ্যাঁ এই যে লোড নিতেছি অনেক পারফর্ম করার ক্ষেত্রে সবল করে। সো রিল্যাক্স করার জন্য আসলে প্রথম 20-22 বছর বা 25 বছর রিল্যাক্স করার জন্য আসলে উপযুক্ত সময়। এখন তোমাকে মনে হইতেছে আমি আম্মুর সাথে কথা বলতেছি। না না না, এটা তো দরকার। আদারওয়াইজ মানে রিল্যাক্স জিনিসটাকে রিডিফাইন করে নেওয়ার একটা ব্যাপার আছে। আমি তো যেটা হয়েছে, মানে আমি তো নিশ্চয়ই তোর চেয়ে অনেক বেশি প্রেশার নিচ্ছি বলে আমার ধারণা। কারণ হ্যাঁ ডেফিনেটলি, কারণ আমাদের যেটা হয়েছে, আমার একই সাথে পড়াশোনাও করতে হয়েছে, আমার প্রচুর খেলাধুলাও করতে হয়েছে এবং অন্যান্য কাজও করতে হয়েছে। সো আমি এই প্রেশারটা অলওয়েজ এনজয় করছি। বাট যেটা হয়েছে, আমি এই জিনিসটা মানে এই রিল্যাক্স জিনিসটাকে অন্যভাবে করার চেষ্টা করি। যেন আমি প্রচুর গল্প শুনতাম, ইন্টারভিউ নিতাম, ওইটা আমার প্রেশার রিলিজ করতে হেল্প করতো। সো তোর আসলে প্রেশার রিলিজের জায়গাটা আসলে কোথায়? এছাড়া আমার এমনিতে প্রেশার রিলিজের ক্ষেত্রে আমার কাজ করে হচ্ছে লেটসে আমার ফ্রেন্ডসরা যারা যায় আসে তাদের সাথে আমি যে রেগুলারলি কমিউনিকেট করি,
ধরো কোচিংয়েও গেছি, ওদের সাথে কথা বলতেছি, নোটস তুলতেছি, পরে বাসায় যেয়ে পড়বো, কিন্তু ওদের সাথে দেখা যায় হইতেছে, দ্যাট ফিলস গুড। বা তাদের সাথে রাতের বেলা যে গেমস খেলি একসাথে, সেটা অলসো ইট ফিলস গুড। ওইটাও আমার যে সারাদিন যে কাজবাজ করছি ওইটাও ভুলে যাই। বা রাতের বেলা খাবারের টেবিলে সিম্পল জিনিসপত্র, বাবা মার সাথে কথা বলতেছি, ইন্টারাক্ট করতেছি, ওইটাও আমার কাইন্ড অফ কুলস মি অফ। আচ্ছা, সো আমি এই জীবনের প্রথম হচ্ছে বাইক চালানো শেখার একটা ট্রাই করছিলাম ইন্ডিয়া থেকে ফিরে, এবং যেদিন করতে গিয়ে সেদিনই অ্যাক্সিডেন্ট করছে, এবং হচ্ছে যে ড্রাইভিং আমার দেওয়া হবে না। কিন্তু তোদের যেহেতু আছে, বাসায় গাড়ি আছে, এবং আমাদের ছেলেপেলে যাদের বাবার বাইক ছিল তারা 4-5 থাকতেই বাইক চালাইতে পারতো। তুইও দেখলাম ইদানিং টুকটাক স্টিয়ারিং চালাচ্ছিস, আশা করা যাচ্ছে কিছুদিন পর হয়তো শিখতেছি, আই এম লার্নিং। হ্যাঁ, সো এই যে একটা স্কিল, মানে এই যে তুই যখন ড্রাইভারের সবসময় দেখি তুই ড্রাইভারের পাশের সিটে বসিস, মানে কখনোই তুই পিছনের সিটে বসিস না। সো এটা কি তুই ড্রাইভিং শিখিস না কি কারণে তুই সবসময় সামনের সিটে বসিস? সামনের সিটে আমি আই থিঙ্ক শুরু থেকে, গাড়িতে অনেক ছোট থেকে আমি সামনের সিটে কেন বসি সেটা আমি জানি না, বসায় দেওয়া হয়েছে। বাট বসায় দেওয়ার কারণে যেটা হয়েছে গিয়ে, আমি বসার কারণে গাড়ির যে দুই পাশে দুইটা লুকিং গ্লাস, সেটা আমার দেখার অভ্যাসটা ক্রিয়েট হয়েছে। সামনে গাড়ির মাপ বুঝতে ক্রিয়েট হয়েছে। সামনের সিটে বসলে হয় কি, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতেই তো লেফট হ্যান্ড ড্রাইভ অথবা রাইট হ্যান্ড ড্রাইভ, ইউর অ্যাকচুয়ালি ইন আ ড্রাইভিং পজিশন। সো গাড়িটা বুঝতে, গাড়িটা কিভাবে চলতেছে, দ্যাট বিল্ডস আপ। ওকে, সো যখন তুই ড্রাইভ করবি তোর কি কনফিডেন্স আছে যে তুই একজন ভালো ড্রাইভার হবি, নাকি তোর ওই সাহসটা হবে না? আমার যেরকম আমি জানি যে আমার হাত না, আমার সাহসটা আছে, আমি ভালো ড্রাইভার হব বা ভালো চালাবো, সেটা আমার, আই এম ভেরি কনফিডেন্ট। কারণ আমি যে ছোটবেলা থেকে দেখে দেখে, বা গাড়ির সাথে, গাড়িতে আমার এত টাইম স্পেন্ড হয়েছে যে ইট ফিলস লাইক আ পার্ট অফ মাই, কি বলবো। তাহলে যদি এই জায়গাটাতে আসি যে এই জেনজির ছেলেপেলের ব্রেন বা জীবনযাপন কি অনেক বেশি প্যারাডক্সিক্যাল? যেমন ধর তুই অনেক জিনিসপত্রে তুই অনেক বেশি ওভার প্রোটেক্টিভ, আবার দেখা যাচ্ছে তুই দেশের বাইরে গিয়ে ঠিকঠাক মতো দেখতেছিস, আবার তুই ড্রাইভ করতে পারবি, আবার দেখা যাচ্ছে যে তোর সবকিছু লজিক্যাল না, মানে সবকিছু লজিক্যাল মানে আমাদের মিলেনিয়ালদের যেটা হয়তো আমাদেরটা এটা মানে চিন্তার প্রসেসটা অলমোস্ট লিনিয়ার, মানে প্রেডিক্টেবল ধরনের। কিন্তু তোর সাথে কথা বলে আমি যেটা বুঝতেছি যে প্রচুর প্যারাডক্সিক্যাল জিনিসপত্র আছে, যেটা অনেক ইলজিক্যাল। না না, প্যারাডক্সিক্যাল, এটা ইলজিক্যাল না। প্যারাডক্সিক্যাল হচ্ছে যে কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি এবং কন্ট্রাস্ট অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ। সো এইটা কি আসলে এই প্যারাডক্সিক্যাল মাইন্ডসেটের কারণে তোদের কি আসলে হ্যাপিনেস এর যে ফিলিংসটা, পিসফুলনেস এর যে ফিলিংসটা, ইটস ভেরি নাম, অনেক নাম করে দেওয়া হয়েছে, শার্প ইমোশনস নাই। খুশি লাগতেছে, হ্যাঁ হালকা খুশি হয়েছি, ইটস ফাইন। মানে শার্প যে ইমোশনস, হ্যাপিনেস, স্যাডনেস, এগুলা কম আমার মধ্যে। আচ্ছা, সো তাইলে তোরে মানে যেটা হয় যে কেউ কিছু, মানে কেউ যখন অনেক খুশি হয় কিছু একটা পাইলে বা কোনো কিছু অ্যাচিভ করলে, সে যে একটা বিশাল একটা সুন্দর হাসি দেয়, সো তাহলে তোর ওরকম স্মাইলিং ফেসের আসলে কোনো উপলক্ষ যদি কেউ করতে চায় তাহলে কিভাবে সেটা করা যাবে? নাকি তোর আসলে তোর স্মাইলিং ফেস তৈরি করা সম্ভব না? সম্ভব না কিনা আই ডোন্ট নো দ্যাট, বাট এখন পর্যন্ত তুমি যে বললা ভেরি হ্যাপি, অ্যাস্টনিশড টাইপের যে একটা স্মাইলিং ফেস বা সারপ্রাইজ, ওরকম আমার হ্যাপিনেস, ওগুলো আমার এখনো হয় নাই। কারণ এই যে ধরো আমি এনডিসিতে যে চান্স পাইলাম, আম্মু বাবা আমার চেয়ে খুশি। চান্স পাইছে, আই এম লাইক আচ্ছা ঠিক আছে, হইছে, পরীক্ষা দিছি, কোনো কারণে হয়ে গেছে, পাস করছিস, সেটাই তো বিরাট ব্যাপার। আমি তো ভাবছি তুই পাস করবি না, ফেল যাবি বলে একটা মনে হইতেছিল, কিন্তু তুই পাস করে গেছিস। হ্যাঁ করলাম তো, হয়ে গেছে। আচ্ছা, তো সেটাই বলতেছিলাম যে তাইলে এই যে প্রাণ খোলা খুশি, যেটা প্রাণ খোলা খুশির অনুভূতি, সেইটা আই ডোন্ট নো হাউ দ্যাট ফিলস। সো এই যে এত অল্প বয়সেই এক ধরনের কি বলে নির্বিকারত্ব, এটা ঠিক সেই অর্থে সন্ন্যাসও বলা যায় না। সো এই যে নির্বিকারত্ব, এইটা কি আসলে তোদের ওভারঅল জেনারেশনের বৈশিষ্ট্য না কি? মানে কেউ কেউ হয়ে যাচ্ছে যে ওভার এক্সাইটেড, ওভার হোমিং, আবার কেউ হচ্ছে তোদের মতো। হ্যাঁ হ্যাঁ, অনেকে আছে বেশি উত্তেজিত, আবার অনেকে আছে আমার মতন ভেরি। সো এই ইমোশনাল ইমব্যালেন্স, এটা আমাদের মধ্যে বেশি। হ্যাঁ, ওই কন্ট্রাস্টটা খুব বেশি। কেউ খুবই উত্তেজিত, কেউ খুবই লাফালাফি করে, আবার কেউ আমার মতন বসে আছে, আচ্ছা ঠিক আছে, হয়েছে, ফাইন, লেটস মুভ অন, এই টাইপের।
আচ্ছা, ইমোশনাল ইমব্যালেন্সটা বেশি, লাইক ইউ সেড, এটা ট্রু। হ্যাঁ, ওকে। সো তোর সাথে আলাপ অলমোস্ট শেষ। তোর সাথে তো দেখা যাচ্ছে যে অনেক কিছু মানে আমি নিজে নিজে অ্যাজুম করে নিয়েছিলাম, যেগুলো আজকে হয়তো কিছুটা ক্রস চেক করা গেল। বাট এগেন আমি যেটা তোকে ফাইনালি যেটা জানতে চাবো যে সেটা হচ্ছে যে এই যে তোর যে জীবন, এই যে জীবন 18 বছরের জীবন, এই 18 বছরের জীবন থেকে তুই যদি করিস মানে থাকে না ফেসবুক রিলস যেরকম বানায় না 30 সেকেন্ডের, তো তোর এই রিলসে তুই যদি একটা রিলস বানাতে চাস যেখানে মাত্র 3-4টা হাইলাইট থাকবে, ইভেন্ট একটা রিলস বানাবি, সেই রিলসটা আসলে কিরকম হবে? ইভেন্ট দিয়ে যদি রিলস বানাইতে হয়, ইভেন্ট ইনসিডেন্টস বা হোয়াটএভার যে কোনো কিছু, তুই যদি একটা রিলস বানাস ফেসবুক রিলস তোর 18 বছরের জীবনের একটা 30 সেকেন্ডের, সেই রিলসটা আসলে কি কি কন্টেন্ট থাকবে? রিলসের কন্টেন্টে ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে আমার প্যারেন্টস, তারপরে থাকবে হচ্ছে আমার যে বাকি 28 সেকেন্ডই থাকবে আমি আমার যে স্মল ফ্রেন্ড সার্কেল তাদের সাথে আমি যা যা করছি সেগুলা নিয়েই আমার বাকি 28 সেকেন্ড হয়ে যাবে। সো 30 সেকেন্ড ইজ দ্যাট। আর আমার একাডেমিক অ্যাচিভমেন্ট ওরকম স্পেশাল কিছু না, বাট যা হয়েছে ওইটা সাইডলাইনে থাকবে, ওগুলা হওয়ার মতন হইতেছে, ওগুলা ইজ পার্ট অফ লাইফ। বাট ওগুলা নিয়ে ওভার এক্সাইটেড হওয়ার মতন কিছু আছে কিনা আই ডোন্ট থিঙ্ক সো। তোর যেদিন জন্ম হয়েছিল সেই দিন আমি একটা গণমেসেজ পাঠাইছিলাম মানে সবাইকে, সেটা ছিল হচ্ছে নাও আই এম এ প্রাউড মামা অফ এ প্রাউড ভাগ্নে। আচ্ছা, সো এটা রিপ্লাই লোকজন দিছিল যে ভাগ্নে হওয়ার কারণে না হয় তুমি প্রাউড, বুঝলাম, কিন্তু ভাগ্নে কেমনি প্রাউড হলো জন্ম হওয়া মাত্র? সো এখন এই জিনিসটাকে যদি মানে এই মেসেজটাকে যদি এখন আমি আবার নতুন করে লিখি, তাইলে ঠিক প্রাউড মামা হওয়ার মতো তুই আসলে ভবিষ্যতে কি করতে পারিস, বা প্রাউড ভাগ্নে হওয়ার মতোই আসলে কি ঘটনা হইতে পারে সামনে? তোমাকে প্রাউড করার মতন আমি কি করতে পারি? দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। কি আর তোমাকে বোঝাই তো কষ্ট, কি করলে তুমি প্রাউড হবা সেটা তো আমি জানি না। আচ্ছা, সো সেটা বলতে পারতেছি না। ওকে, বাট বরং প্রশ্নটা এরকম হওয়া উচিত যে আসলে মানুষের প্রাউড হওয়ার আদৌ জরুরি কিনা? হ্যাঁ, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। মানুষের প্রাউড হয়ে কি করে মানুষ? দরকার কি প্রাউড হওয়ার? হ্যাঁ, কারণ হচ্ছে এই মেসেজটা যখন আমি লিখছিলাম তখন আমি তোর চেয়ে সামান্য বড় ছিলাম। তো তখন আমার বয়স কত, 20-এর একটু বেশি বা 20 এরকম। সো তোর চেয়ে সামান্য একটু বড় ছিলাম। সো তখন আমি যেভাবে চিন্তা করতাম, এখন যদি আমি হইতাম তাহলে নিশ্চয়ই আমি এই মেসেজটা নেভার পাঠাইতাম না, অন্য কোনো মেসেজ লিখতাম। হ্যাঁ হ্যাঁ। সো যা হোক, এই যে ছোটবেলা থেকে এই যে তোর আর আমার এই চেহারা এবং বডির যে একটা সাদৃশ্যের কারণে হয়, বাট তোর কি মনে হয় আমার সাথে তোর আদৌ কোনো মিল আছে এই ফিজিক্যাল স্ট্রাকচারের বাইরে? ফিজিক্যাল স্ট্রাকচারের বাইরে মেন্টাল সাইড থেকে আই ডোন্ট থিঙ্ক সিমিলারিটিস আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, একটা কমন পয়েন্ট আছে যে তুইও হচ্ছে বড়পার প্রতি অনেক দুর্বল, আমিও বড়পার প্রতি অনেক দুর্বল। এছাড়া তো আমি আর কোনো কমন পয়েন্ট, এটা তো কমন ইন্টারসেক্টিং পয়েন্ট। এছাড়া তো ক্যারেক্টারিস্টিক তো আর এটা বলা যাবে না। না, তুইও যথেষ্ট নির্বিকার, কিন্তু ফর ডিফারেন্ট রিজন। আমি নির্বিকার যে রিজনে, তুই অন্য রিজনে, বাট নির্বিকারত্ব পয়েন্টে মনে হয় আমরা ইন্টারসেক্ট করি, যেখানে ঠিক বড়পা নাই। হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, তুই বসে বসে চা খা, আলাপ শেষ করি। ওকে, থ্যাংক ইউ। নর্মালি এত ছোট মানুষ, বয়সে ছোট মানুষের সাথে এত লম্বা সময় গল্প করার এক্সপিরিয়েন্স আমার খুব বেশি নাই। কারণ হচ্ছে যে আমি যখন প্রশ্নগুলো করি, প্রশ্নগুলো বেশি হাইপোথেটিক্যাল এবং কিছু ক্ষেত্রে ক্রিটিক্যাল হওয়ার কারণে দেখা যাচ্ছে তারা প্রশ্নগুলো কানেক্ট করতে পারে না এবং আমিও তাদের উত্তর কানেক্ট করতে পারি না। কিন্তু সামহাও আজকে জারিফের সাথে আমার যে আলাপটা, সেখানে জেনজি এবং মিলেনিয়ালের যে কানেকশন এবং ডিস্ট্রাকশনের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো মনে হচ্ছে বেশ ভালো রকমই রিভিল করার একটা স্কোপ তৈরি হয়েছিল। সো আমার মনে হলো ওর সাথে আলাপ করার পরে যে আমার মনে হলো যে এই জেনজির সাথে আরও কিছু আড্ডা সেশন করলে হয়তোবা আরবান, রুরাল বা সাব আরবানের জেনজির বিভিন্ন ক্লাস্টারের যে বৈশিষ্ট্য বা আইডিয়াসগুলো, সেগুলো হয়তো বোঝাটা আর একটু সহজ হবে। এবং আলটিমেটলি পৃথিবীতে এখন এরাই যেহেতু সংখ্যাগরিষ্ঠ এবং 2031 সালে এরাই মোটামুটি পৃথিবীর মানে ওয়ার্কফোর্সে প্রবেশ করবে এবং এরাই কন্ট্রোল করবে মোটামুটি সব জায়গাটা। সো সময় খুব কাছাকাছি চলে আসছে, 7-8 বছর। এই সময়ের মানুষগুলো আসলে কীভাবে চিন্তা করে বা কীভাবে তাদের দৃষ্টিভঙ্গি, সেটা আর একটা
কেস স্টাডি হয়তো আজকের আলাপটা হইতে পারে, বাট এটা একটা পার্শিয়াল কেস, আরও কিছু কেস দেখা দরকার। সো আমার মনে হয়েছে যে এই আলাপ থেকে জারিফ নিজে যতটুকু এনলাইটেন হয়েছে, আমার নিজের জন্য অনেক কিছু জিনিস আই ওপেনিং ছিল। ভাগ্নে হওয়ার কারণে হয়তো যেটা হয়েছে যে কিছু ফেভার আমি পাইছি, যে কিছু জিনিস জানা ছিল, বাট একই সাথে কিছু জিনিস হয়তো সীমাবদ্ধও ছিল, যে অনেক প্রশ্ন হয়তো করা যায় নাই, বা যেহেতু মাথায় থাকে যে এটা আবার ওর মা দেখবে, আমার মা দেখবে, এসব ভাবি যে ওই জিনিসপত্র মাথায় থাকার কারণে হয়তো অনেক প্রশ্ন হয়তো ঠিকঠাক মতো করা হয় নাই। বাট স্টিল জেনজির যে ওভারঅল যে ফিচার, সেই ফিচারের একটা আইডিয়াস হয়তো পাওয়া গেছে, এবং কনফ্লিক্ট, ক্ল্যাশ এবং কোরিলেশনের যে ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলটা হয়তো বা একটা আস করা গেছে। সো আজকের আলাপ এখানেই শেষ। এরপরে বাবুলের সাথে আবার যখন জেনজির সাথে কথা বলবো, তখন হয়তো অন্য কোনো দৃষ্টিকোণ বা অ্যাঙ্গেল থেকে জিনিস বোঝার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন।